এভেন টমসন, একজন দার্শনিক, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, ভ্যাঙ্কুভারের কাছে, তার একটি বই আছে, ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং। ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং, সেই বইটা ইটস অ্যাবাউট কনসিয়াসনেস স্টাডিজ। আমি এগোবার আগে বলে দিই, আমি একটি, আপনারা লক্ষ্য করেছেন, একটি অদ্ভুত মিশ্র ভাষায় কথা বলছি, ইংরেজি আর বাংলা মিশিয়ে। তো অনেকে বলছে বেঙ্গলিশে আপনি বলুন বলে, তাহলে তো সেটাই আমি করছি। তো তিনি সেই বইটাতে, ওয়েকিং ড্রিমিং অ্যান্ড বিইং, এ বুক অ্যাবাউট কনসিয়াসনেস স্টাডিজ, হোয়াট হি হ্যাজ ডান ইজ হি হ্যাজ brought in insights from Upanishads, from Buddhism, modern neuroscience and philosophy of mind. বেশ সুন্দর বইটা। কিন্তু সেই বইটার প্রথম দিকে তিনি হি ইজ মেকিং এ রিমার্ক দ্যাট কনসিয়াসনেস স্টাডিজ ইজ নট এ নিউ সাবজেক্ট। It began in the Gangetic deltas, in the Gangetic lands of India 5,000 years ago, in the texts called the Upanishads. তারপরে সেখানে একটা কোটেশন দিচ্ছেন একজন দার্শনিকের, সেখানে বলছেন যে the Upanishads are such a significant texts, they are such significant texts in the history of human civilization that our history should be dated not as BC and AD, but before Upanishad and after Upanishad. এই কথা বলছেন তিনি। What a, yes, we can as well clap. এত জোর দিয়ে এত বড় কথা বলা, আমরা ইন্ডিয়ানরা, we are basically Indians are very modest people. আমরা অতিশয় কথা বলতে চাই না, বিশেষ করে নিজেদের ব্যাপারে। অন্যদের প্রশংসা আমরা করতে পারি, নিজেদের অতটা আমরা বলতে চাই না, এটা আমরা খুব সভ্য বলে মনে করি না। কিন্তু যখন সাহেব বলেছেন ঠিকই হবে, আমরা তো নিজেদের কথায় তালিয়ে দিচ্ছি না, সাহেবের কথাই বলছি আমরা। সেই উপনিষদের এই বাণী, শাস্ত্রজ্ঞানজি মহারাজ, he has also quoted a number of Upanishads when he was giving the talk, introductory talk. সেই দিকে আমরা প্রবেশ করব। তার আগে আমার মনে পড়ছে ঠাকুরের আজকে যে আলোচনাটা হবে মূলত এইভাবেই হবে, যে ঠাকুরের একটি there is a parable of Sri Ramakrishna, তিনি খুব সহজ কথায় বুঝিয়ে দিয়েছেন অধ্যাত্ম জীবন কি, আর এই যে অদ্বৈত বেদান্তের যে path of Advaita Vedanta, what's its uniqueness, তিনি একটি গল্প তো বলছেন। আমরা সবাই পড়েছি সেই গল্পটি, কিন্তু যত মানে ক্রমপ্রকাশ্য হবে, যত আমরা এগোবো আজকে, সেই গল্পটা আরো আমাদের কাছে ফুটে স্পষ্ট হবে, আর ইট উইল বি ক্লিয়ার দ্যাট ইট ইজ অ্যাবাউট আস, হি ইজ স্পিকিং অ্যাবাউট আস। কি সেই গল্পটা? একটি ধোপা ছিল, ওয়াশারম্যান, ইউজ টু ওয়াশ ক্লোথস, আমাদের টিপিক্যাল ইন্ডিয়ান ওয়াশারম্যান, অন্তত আগেকার যুগের, আজকালকার তো সব লন্ড্রি আরম্ভ হয়ে গেছে। তো সে করতো কি, সে গিয়ে সেই কাপড় চোপড় নিয়ে, সবাইকার ময়লা কাপড় টাপড় নিয়ে নদীর ধারে গিয়ে ভালো করে তাকে জলে ধুয়ে পিটিয়ে তারপরে ঘষে টষে সে একদিন একটি হিরে খুঁজে পেল। গরিব মানুষ কোনোদিন হিরে দেখেনি, সে ভাবছে একটা পাথর, একটা অদ্ভুত পাথর, সামথিং ইউনিক অ্যাবাউট ইট, পিকিউলিয়ার, কিন্তু পাথর তো বটেই। আর পাথর দিয়ে কি করা হয়? এটা দিয়ে ভালো করে কাপড়টা ঘষে পরিষ্কার করা যেতে পারে। তো সেই হিরেটাকে দিয়ে, এত বড় একটা হিরে, সেটা দিয়েও কাপড় ঘষে ঘষে পরিষ্কার করতো। একদিন তার মনে হলো, একটু সন্দেহ জাগলো, যে ব্যাপারটা এই যেটা কেমন একটা পাথর, এটাকে আমি একটু জিজ্ঞেস করি। তো তার একটি বন্ধু ছিল, সে সবজি বিক্রি করতো, বেগুন বিক্রি করতো। তাকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, তুমি আমার থেকে তো বেশি পড়াশোনা করেছো, এটা কি জিনিস? সে দেখে বললো যে এটা তো একটা বেশ অদ্ভুত রকমের পাথর, তুমি আমাকে দেবে, আমি তাহলে তোমাকে 1 সের বেগুন দেবো এর বিনিময়। ভাগ্যিস সে সেটা বিক্রি করলো না, সে নিজের কাছে রেখে দিয়ে বলে আরেকটু দেখি আমি। তারপরে তার কাছে যায়, শেষ পর্যন্ত মানে আরো শিক্ষিত লোক সবাই বলছে এটা তো দারুণ ব্যাপার এটা বলে, শেষ পর্যন্ত যে জুয়েলার, ডায়মন্ড মার্চেন্ট, তার কাছে নিয়ে গেছে। তো সে অবাক হয়, লোকটি দেখে বলছে, আরে ইটস দ্য বিগেস্ট ডায়মন্ড আই হ্যাভ এভার সিন, এত বড় ডায়মন্ড আমি তো দেখিনি, এর জন্য তোমাকে আমি 10 কোটি টাকা দিয়ে দেবো। তো এখন সেই হিরেটা বিক্রি করে তার যত অভাব ছিল সব মিটে গেল। সেই ধোপা, আর তখন তার যে দারিদ্র, তার যে দুঃখ কষ্ট, সব মিটে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হিরে, যার জন্য যেটার থেকে আমার সব রকম, all my wants, all my problems will be solved, all my sufferings will be at an end, I will attain fulfillment, that diamond we already have. সেই ধোপার মতন আমাদের কাছে ওই হিরেটা আছে, এখনই আছে। কিন্তু সেই ধোপার মতন
আমরা we are using it, যেমন সে কাপড় সে ঘষে ঘষে পরিষ্কার করতো, আমরা সেই হিরেটা নিয়ে with that diamond what are we doing? We are seeing, hearing, এখনই আমরা ব্যবহার করছি সেই হিরেটাকে, to see and hear, to understand, to remember, to fight, to suffer, সেটা দিয়ে আমরা সংসার করছি। সেটা যে কি জিনিস আমরা চিনতে পারছি না। What we already have, what we already are, we do not know what that is. And the great thing that the Upanishads do is that they introduce us to that diamond. যে আমাদের কাছে হিরে আছে, সেটা উপনিষদ সেই সন্ধান দেয়, আর সেই হিরেটা কি আমাদের দেখিয়ে দেয়। আর সেটাকে বিক্রি করে যে আমি আমার সর্বস্ব, আমার দুঃখ নিবৃত্তি হবে, আনন্দ প্রাপ্তি হবে, আই উইল অ্যাটেইন ফুলফিলমেন্ট ইন লাইফ, এইটা উপনিষদ দেখিয়ে দেয় কি করে করতে পারি। দিস ইজ আ রিমার্কেবল থিং। এই যে কোনো সুদূর দেবতা আছেন, তাতে বিশ্বাস করতে হবে, ভক্তি শ্রদ্ধা করে তার কৃপাতে আমি মুক্তি পাবো, তাও নয়। এখনই আছে, আমাদের কাছে আছে, সেটা আমরাই। কিছু একটা নূতন রকম সাধনা অভ্যাস করে তার একটা কিছু উপলব্ধি হবে, সেই উপলব্ধির দ্বারা না, শুধু এখনই যেটা আছে তার দিকে একটা ভালো নজর দিয়ে, সেটা কি হলো, সেই যে ডায়মন্ড মার্চেন্ট তাকে শুধু ইনফরমেশনটা দিল যে তোমার কাছে যেটা এখনই আছে, হাউ ভ্যালুয়েবল ইট ইজ, ইট ইজ আ সলিউশন টু অল ইয়োর প্রবলেমস। বেদান্ত সেইটা করে, উপনিষদ সেইটা করে। ইট ইন্ট্রোডিউসেস আস টু আওয়ারসেলভস, হোয়াট উই ট্রুলি আর রাইট নাও, যা আমরা চিরকালই আছি, এখনও আছি, পরেও থাকবো। চিনতে না পারলে আমাদের যত রকম সমস্যা, আর চিনতে পারলেই সব সমস্যার শেষ সেখানে। দার্শনিক দৃষ্টির থেকে এটা ইন এ ভেরি ডিপ এক্সিস্টেন্সিয়াল লেভেল অল আওয়ার প্রবলেমস উইল বি সলভড। সব উপনিষদই তাই করে, সব উপনিষদই তাই করে। আর আজকে মহারাজ যখন প্রণাম মন্ত্র বলছিলেন, ঠাকুরের প্রণাম মন্ত্র, কিন্তু আপনি যদি লক্ষ্য করেছেন কি ভাষা ব্যবহার করলেন, তিনি বললেন যে ইয়ো বেত্তি সকলম নচয়স্য বেত্তা, বলছেন যে সবাইকার মধ্যে যে দ্রষ্টা চৈতন্য আছে, ওটা কি তার আগের লাইনটা? বুদ্ধেশ্চ সাক্ষী ওঙ্কার বেদ্য পুরুষ পুরাণ, বুদ্ধেশ্চ সাক্ষী সকলস নিখিলস্য জন্ত, যে যিনি হচ্ছেন ওঙ্কার বেদ্য, ওঙ্কারের মানে যে বুঝতে পেরেছে, ধরতে পেরেছে, সেই ব্রহ্মকে, আত্মাকে বুঝতে পারবে। সেই পুরুষ পুরাণ, যেটা উপনিষদে কথা বলছে যে এক সত্তা আছে। এবার সেটা কোনটা? সেটা অনেক দূরে কিছু নয়, সেটা অনেক প্রাচীন কিছু নয়, 5000 বছর আগেকার জিনিস কিছু নয়। বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, এটা আমরা ফিরে আসবো পরবর্তীকালে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই যে চৈতন্য, এটা কোথায় আছে? আমার বুদ্ধির সাক্ষী। বুদ্ধির সাক্ষী কেমন? এই আমি এখন দুনিয়ার সাক্ষী, আমি দেখছি শুনছি, হ্যাঁ, আমি দেখছি শুনছি কাকে? এই সংসারকে, জগৎকে, আমি সাক্ষী। এইটা হচ্ছে আমার দৃশ্য। এবার আমার যে শরীর মন, এইটা দৃশ্য, এটার কে সাক্ষী? এটার সাক্ষী কে? এটার সাক্ষী হচ্ছে চৈতন্য, যেটা আমার আসল স্বরূপ। বুদ্ধেশ্চ সাক্ষী, মনের সাক্ষী, বুদ্ধির সাক্ষী কোথায়? নিখিলস্য জন্ত। সব এই আমরা এত শত শত লোক এখানে আছি, অন্য হলে শত শত লোক আছেন, ভার্চুয়াল এতে মিডিয়ামে আরো শত শত হাজার হাজার লোক দেখছেন। সবাইকার মধ্যে দেখুন, এক বচনে বলেছে, এটা বহু বচনে বলছে না। প্রত্যেকের মধ্যে কিন্তু আমাদের শরীর ভিন্ন, মন ভিন্ন, বুদ্ধিও ভিন্ন, কিন্তু তবে সবাইকার মধ্যে আলো, প্রকাশ, চৈতন্য এক। বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, সেটা কি করে? ইয়ো বেত্তি সকলম, যে সব কিছুকে জানতে পারছে। সব কিছুকে দিলে আমি জানছি তো না, আমি যে চৈতন্য সেইটাই জানছে। শরীর জানতে পারে না কিছুকে, চোখ কিছুকে জানতে পারে না, মনও কিছুকে জানতে পারে না, সে নিজেকেও জানতে পারে না, অপরকেও জানতে পারে না। সব কিছু কিন্তু সেই এক চৈতন্য জানছে। আর সবাইকার মধ্যে যে জানছে চৈতন্য, সেটা একটাই চৈতন্য। ইয়ো বেত্তি সকলম নচয়স্য বেত্তা, বাট দ্যাটস নট অ্যান অবজেক্ট। আবার সেইটাই আবার শ্রী শ্রী ঠাকুর, তাকে আমি প্রণাম করছি। কি মানে অপূর্ব সেই স্তোত্র। উপনিষদে এই একই কথা বলা আছে। আমরা আজকে দেখব একটা ওয়ান অফ মাই ফেভারিট প্যাসেজেস ফ্রম দি উপনিষদ। দিস ইজ ফ্রম দ্য তৈত্তিরীয় উপনিষদ, তার 2য় অধ্যায় ব্রহ্মানন্দবল্লী। আরম্ভই হচ্ছে একটি শর্ট ক্রিপ্টিক স্টেটমেন্ট, একটা ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়ে।
আমার মনে হয় এই স্টেটমেন্টের সকল অধ্যাত্ম পুরে ভর্তি করে দেওয়া হয়েছে, ঢেলে দেওয়া হয়েছে একটা স্টেটমেন্ট। হোয়াট ইজ দ্যাট স্টেটমেন্ট? ব্রহ্মবিদাপ্নোতি পরম তদেশাভ্যুক্তা সত্যম জ্ঞানমনন্তম ব্রহ্ম यो वेद निहितं गुहायां परमे व्योमन् सोऽश्नुते सर्वान् कामान् सह ब्रह्मणा विपश्चितेति। প্রথম যে সেন্টেন্স, ব্রহ্মবিদাপ্নোতি পরম, যে ব্রহ্মকে জেনে গেছে তার পরম প্রাপ্তি হয়ে যাবে, তার পরম প্রাপ্তি হয়ে গেছে। এখন একটা সিম্পল ডাইরেক্ট স্টেটমেন্ট, দ্য নোয়ার অফ ব্রহ্মন অ্যাটেইনস দি হাইয়েস্ট। এত সহজ, সিম্পল, বাট এভরিথিং ইজ দেয়ার। হোয়াট ইজ দ্য গোল অফ স্পিরিচুয়াল লাইফ? কি করতে হবে স্পিরিচুয়াল লাইফ, আর কি পাওয়া যাবে অধ্যাত্ম জীবনে, কি পাওয়া যাবে? তিনটাই আছে, গোল, মেথড অ্যান্ড রেজাল্ট। গোল, হোয়াট ইজ দ্য গোল? ব্রহ্মন, ব্রহ্ম, ভগবান, ঈশ্বর, ব্রহ্ম, আল্লাহ, জেহোভা, দ্য তাও, বৌদ্ধদের বোধি, যাই বলো, একটা কিছু আছে, সেই ব্রহ্ম, দ্যাট ইজ দ্য গোল। কি করে পাওয়া যাবে? ব্রহ্মবিৎ, টু নো ব্রাহ্মণ, টু নো ব্রাহ্মণ। তাকে কি তৈরি করতে হবে? না। তাকে কি মাটির থেকে খুঁড়ে বার করতে হবে? না। আচ্ছা, তাকে কি খুব করে প্রার্থনা করতে হবে? না। তার উপরে খুব করে ধ্যান করতে হবে? না, তাও নয়। ব্রহ্মবিৎ, তাকে জানতে হবে। তাকে জানা মানে কি, কিভাবে সেটা দেখা যাবে পরে, কিন্তু তাকে জানতে হবে, ব্রহ্মবিৎ। আর কি লাভ এসব করে? কি লাভ? আপনৌতি পরম, সে তাহলে পরম প্রাপ্তি হবে। এবার এইটা তো খুব অল্প আকারে বলে দেওয়া হলো। এবার আমাদের সঙ্গে সঙ্গে কৌতূহল জাগে যে আচ্ছা, আরেকটু খুলে বলুন তো ব্যাপারটা কি। আচ্ছা, ব্রহ্মকে জানতে হবে, এই ব্রহ্ম ব্যাপারটা কি? হোয়াট ইজ দিস ব্রহ্মন? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড কোয়েশ্চেন উই উইল হ্যাভ ইজ হাউ ডু ইউ রিয়েলাইজ ব্রহ্মবিৎ? আমি ব্রহ্মকে জানতে হবে, ইউ হ্যাভ টু রিয়েলাইজ ব্রহ্মন, নো ব্রহ্মন। সেটা কি, জানাটা কীরকম, কি করে জানবো, উপায়টা কি? ব্রহ্মবিৎ আপনৌতি পরম। তৃতীয় হচ্ছে, আচ্ছা, এই যে পরম প্রাপ্তি বললে, পরম প্রাপ্তি মানে কি, কি এক্স্যাক্টলি, হোয়াট উইল আই গেট? কেউ বুদ্ধিমান ছাত্র হলে যদি টিচার বলে আচ্ছা তুমি বাবা এটা করে দাও তো, তোমাকে একটা প্রাইজ দেবো, প্রথমেই জিজ্ঞেস করবে প্রাইজটা কি, আগের থেকে একটু জানতে পারি প্রাইজটা কি। হ্যাঁ, এসব আমাকে দিয়ে তো অনেক কিছু করিয়ে নেবে, কিন্তু কি পাবো শেষে সেটা আমার একটু আগেই জানার দরকার। তো পরম প্রাপ্তি কি? তিনটে প্রশ্ন। এবার দেখুন পরপর যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু এই প্রশ্নেরই জবাব, কি সুন্দরভাবে একটা প্যারাগ্রাফ। সেটাতে ব্রহ্মবিদ আপনৌতি পরম, তারপরে তিনটে প্রশ্ন, ব্রহ্ম কি, ব্রহ্মকে কি করে জানা যায়, এবং ব্রহ্মজ্ঞান হলে কি লাভ হয়, আমার কি হবে তাতে। এই তিনটের জবাব পরপর পরপর আসছে। ব্রহ্ম কি? বিউটিফুল ডেফিনেশন অফ ব্রহ্মন, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছে অনন্ত সত্য এবং জ্ঞান, এক্সিস্টেন্স ইটসেলফ, কনসিয়াসনেস ইটসেলফ, লিমিটলেস এক্সিস্টেন্স অ্যান্ড কনসিয়াসনেস ইজ ব্রহ্মন। এটা আজকের বিষয় নয়, এটা বলতে গেলে একটা আলাদা সেশন দরকার। এর মধ্যে এটা খুবই তাত্ত্বিক, খুবই মেটাফিজিক্যাল, এর মধ্যে ঢুকতে গেলে এটা অদ্ভুত একটা চ্যাপ্টার, মানে একটা কনসেপ্ট, একটা ইন্ডিকেশন। ব্রহ্ম কি, হোয়াট ইজ দ্য আলটিমেট রিয়ালিটি অ্যাকর্ডিং টু উপনিষদ, হোয়াট ইজ দি আলটিমেট রিয়ালিটি। আচ্ছা, একটা কথা বলে এগিয়ে যাচ্ছি, এটা যারা দর্শন পড়েছেন তাদের ভালো লাগবে। দর্শন শাস্ত্রেতে, ইন ফিলসফি, দেয়ার আর 3 মেইন কোয়েশ্চেন্স। যখন দর্শন আমরা পড়ি, তিনটে প্রধান প্রশ্ন, whole of philosophy is covered in that. What are these questions? One question is, what is real? সত্য কি, তত্ত্ব কি? আর সেই সাবজেক্টটার, সেই প্রশ্নের যে জবাব আসে, দর্শনের একটা বিভাগ আছে, there is a branch of philosophy called metaphysics, আজকালকার দিনে তাকে অন্টোলজি বলা হয়, the science, the study of existence. সত্য কি? ভগবান সত্য, এই সংসার সত্য, মানুষ সত্য, ম্যাটার সত্য, এনার্জি সত্য। হোয়াট ইজ দ্য ট্রুথ, হোয়াট ইজ রিয়ালিটি? দ্যাটস ওয়ান ব্রাঞ্চ, বিশাল বড় ব্রাঞ্চ, মেটাফিজিক্স, অন্টোলজি। আরেকটা নেক্সট কোয়েশ্চেন উইল বি, হাউ ডু ইউ নো? এটা অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু যে বলছো কি করে, অন হোয়াট বেসিস, তুমি জানছো কি করে, হাউ ইজ নলেজ পসিবল, সেটাকে বলা হয় এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি ইজ দ্য স্টাডি অফ নলেজ। আমরা কি করে জানছি, নলেজ সম্ভব কি করে হচ্ছে, সেটা যদি না বলতে পারি তাহলে আমি তো অনেক কিছু বলতে পারি, ভগবান আছেন, অমুক আছেন, তমুক আছেন, হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন? তুমি জানলে কি করে সব? তো সেটার জবাব দিতে হবে।
এপিস্টেমোলজি। আর তৃতীয় হচ্ছে উদ্দেশ্য কি, পারপাস কি, হোয়াটস দ্য পয়েন্ট অফ এনিথিং, এর মানে কি, আমার জীবনের কি লাভ, এগুলো আমার জীবনের উদ্দেশ্য কি, ভালো কি, মন্দ কি, সুন্দর কি। এগুলোকে আগে অনেকগুলো সাবজেক্ট ছিল দর্শনে, ভ্যালিউজ, মরালস, এথিক্স, তারপরে ইস্থেটিক্স, এগুলো সবগুলোকে ইট হ্যাজ বিন ক্লাব টুগেদার আন্ডার ওয়ান নিউ টার্ম কল্ড অ্যাক্সিওলজি। অ্যাক্সিওলজি, দ্য স্টাডি অফ ভ্যালিউস। তো এই তিনটে প্রশ্ন আর তিনটে ব্রাঞ্চ ফিলসফির, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি আর কি, অন্টোলজি, এপিস্টেমোলজি আর অ্যাক্সিওলজি। অন্টোলজি, এপিস্টেমোলজি, অ্যাক্সিওলজি। What is real? How do you know anything? And what is the point of it all? What is good? What is beautiful? What is true? What is right and wrong? তো এই তিনটে প্রশ্ন আমার হঠাৎ মনে হলো, খুব সোজা কথা, মানে এই আমাদের সবাইকে তো জানা আছে, কিন্তু didn't strike me until recently, এই 2-3 বছর আগে হঠাৎ মনে হলো একদিন, আচ্ছা সৎ, চিৎ, আনন্দ আমরা বলছি, এই তিনটে প্রশ্নের জবাব নয়। What is real? What is the ultimate reality? Sat, being, existence itself. How is any knowledge possible? Chit, consciousness. And what is the point? এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সংসারের, what is the point of it? Ananda, bliss, fulfillment. You see, the formulation of the ultimate reality in Vedanta is an answer to all the questions of philosophy. এটা একটা very interesting, মানে এটা very very obvious also, চোখের সামনেই আছে, কিন্তু আমরা অনেক সময় চোখের সামনে যা থাকে আমরা লক্ষ্য করি না। এনিওয়ে, সো এটা হচ্ছে হোয়াট ইজ ব্রাহ্মণ, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, ওটা হচ্ছে একটা প্রশ্ন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, যেটা আজকের বিষয় হবে, বাট লেট মি জাস্ট গো থ্রু দ্য 3 কোয়েশ্চেন্স। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা বলে যে এই ব্রহ্মকে জানলে আমার পরম প্রাপ্তি হবে, কি করে জানবো ব্রহ্মকে, হোয়াট ইজ দ্য ওয়ে? সেখানে উপনিষদ বলছে, ইয়ো বেদ নিহিতম গুহায়াম পরমে ব্যোমন, যে নিজের হৃদয় গুহার মধ্যে একটি আকাশ আছে, সেই পরম আকাশের মধ্যে সেই ব্রহ্মকে জানতে হবে। এর মানে কি হলো? এটা একটা কবিত্বময়, পোয়েটিক, স্পিরিচুয়াল পোয়েটিক ওয়ে অফ পুটিং ইট। সেই একই জিনিস যদি আমি দার্শনিকভাবে বলি, তাহলে হবে যে প্রত্যগাত্মা আর ব্রহ্মের যে ঐক্য, তার জ্ঞান, অভেদ জ্ঞান, আমি আর সেই ব্রহ্মের অভেদ জ্ঞান, সেটাই হচ্ছে ব্রহ্মকে জানা। যদি সোজা কথায় বলি, কবিত্বময় কথা একটা আছে, একটা দার্শনিক কথা আছে, একটা সোজা কথায় বলি, আমি ব্রহ্ম এই রূপে জানতে হবে। ব্রহ্মকে কিভাবে জানতে হবে? আমি ব্রহ্ম এই রূপে জানতে হবে। আচ্ছা, আমি ব্রহ্ম এই রূপে জানলে এই রূপে কি করে জানা যাবে, মেথডটা কি, সেটা আজকের আলোচ্য বিষয়, সেটা পরবর্তীকালে আসছি আমি। এখনো কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, তৃতীয় প্রশ্ন, এসব করে লাভটা কি হবে, এত কষ্ট করে কি লাভ হবে? তার জবাবে দিচ্ছেন পরম প্রাপ্তি হবে। সেই পরম প্রাপ্তিটা কি একটু খুলে বলুন, প্রাইজটা কি একটু জানি। তখন উপনিষদ বলছে, সো অশ্নুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতেতি, যে নিজেকে ব্রহ্মের সঙ্গে অভেদ জেনে নিয়েছে, আমি ব্রহ্ম, যদি তুমি জানতে পারো, তাহলে কি হবে? সে সর্বস্ব কামনা পূর্ণ হয়ে যাবে। আমরা যা চাইতে পারি বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু আমি চাই না, আপনার আর আমার নয়, সবাইকার যা চাহিদা হতে পারে, জন্ম জন্মান্তরের যা আমাদের চাহিদা, সেটা পূর্ণ হয়ে যাবে যে মুহূর্তে আমি নিজেকে ব্রহ্ম বলে জেনে নেব। কত বড় ক্লেম! যা জন্ম জন্মান্তর ধরে আমরা ঘুরপাক খাচ্ছি, যেটাকে searching for something, this fulfillment, that will be ours when we realize that we are Brahman. This is a very big claim, যেটা দুঃখ নিবৃত্তি, আনন্দ প্রাপ্তি, যার জন্য সবাই সব কিছু করছে। কেউ সংসার করছে, কেউ সন্ন্যাস নিয়েছে, কেউ পড়াশোনা করছে, কেউ চাকরি করছে, কেউ বিজনেস তৈরি করছে, কেউ সায়েন্স, আর্ট, কেউ ধ্যান করছে, কেউ ভক্তি করছে। এই যত করছে, এই একটা জিনিসের জন্য, এই পরম প্রাপ্তির জন্য। এটা হচ্ছে আমাদের, এটা উপনিষদের বাণী, আর আমাদের সিভিলাইজেশন, আমাদের যে সভ্যতার এটা দাবি, দ্যাট ইট ইজ পসিবল। ইট ইজ পসিবল, নট অনলি পসিবল, ইট ইজ আ মাস্ট। ওই জন্যই আমরা এই সংসারে এসেছি, আর হাজার হাজার লোক আমাদের আগে এটা করে গেছেন। অতএব আমাদের জন্য নিশ্চয়ই সম্ভব, আমরা করতে পারি, আর করা উচিত। এটা জেনে নেওয়া, এটা কত বড় কথা। আমি জন্ম জন্মান্তর এখানে ধাক্কা খেয়ে ওখানে ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত এটা শেখার থেকে, ইটস মাচ বেটার এই উপনিষদের কথা জেনে নিলাম, আচ্ছা এটা সম্ভব, তাহলে লেট মি স্টার্ট দ্যাট ওয়ে, ওই পথেই এগোই আমি।
So 3 questions. What is Brahman? Satyam Jnanam Anantam Brahma. How do you know Brahman? আমি সেই ব্রহ্ম এই রূপে জানতে হবে। আর হলে কি হবে? আমার সর্বকামনা পূর্ণ হয়ে যাবে। সো অশ্নুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতে ইতি। এবার প্রত্যেকটার ব্যাখ্যা করা যেতে পারে, প্রত্যেকটার, যে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম মানে কি, এই এক বিশদ ব্যাখ্যা করা যেতে পারে, করা হয়েছে, শঙ্করাচার্য তার ভাষ্যতে করেছেন। আনন্দ প্রাপ্তি মানে কি, সেটাও ব্যাখ্যা করা যেতে পারে, আর করা হয়েওছে। উপনিষদেই পরবর্তীকালে আনন্দ মীমাংসা বলে একটি জায়গাতে সুন্দর ব্যাখ্যা। কিন্তু আজকের বিষয় এখন আরম্ভ হয়নি। আজকের বিষয় আরম্ভ হচ্ছে, আমি কি করে ব্রহ্মজ্ঞান লাভ করব, হোয়াট ইজ দ্য মেথড। এটা একটা ওয়ান্ডারফুল প্যাসেজ ইন দ্যাট উপনিষদ, কয়েকটা অনুবাদ পরপর আছে। এইটার মধ্যে আমরা প্রবেশ করব। আমি ব্রহ্ম এইভাবে জানতে হবে। তাহলে এটা সুবিধে কি হচ্ছে, যে ব্রহ্ম ঈশ্বর ভগবান আছেন কি নেই এই নিয়ে অনেক তর্ক বিতর্ক, সে কোথায় আছেন কি করে বুঝবো, সব থিওরিটিক্যাল মনে হয়, সব বিশ্বাসের ব্যাপার। কিন্তু আমি আছি এটা তো কেউ সন্দেহ করতে পারে না, কেউ সন্দেহ করে না। যে ঘোর নাস্তিক, এটার বিষয়ে সে ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, আমি আছি। হ্যাঁ, এবার আমিটা কি, এই নিয়ে হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আমরা ভাবি সাধারণত আই নো মাই সেলফ, আমি কি আমি জানি তো, এই তো আমি, এই তো আমি। তখন উপনিষদ বলছে সেই ব্রহ্মর থেকে এই তো আমি, এই শরীর অবধি পৌঁছচ্ছে। তস্মাদ বা এতস্মাদ আত্মনঃ আকাশ সম্ভূত আকাশাদ বায়ো বায়োরগ্নি অগ্নিরাপ অদ্ভ্য পৃথিবী পৃথিব্যাম ওষধয়ঃ ওষধিভ্যো অন্নম সোয়ম পুরুষ অন্নরসময়ঃ। তো বলছেন সেই আত্মার থেকে, সেই ব্রহ্ম, খুব ইন্টারেস্টিং, ব্রহ্ম শব্দ দিয়ে আরম্ভ করলেন, চলে এলেন আত্মা শব্দতে। তস্মাৎ বা তস্মাৎ আত্মা, তস্মাৎ সে ব্রহ্মণত বলছেন আত্মনঃ, সেই আত্মার থেকে আকাশ এলো, বায়ু এলো, অগ্নি এলো, জল এলো, পৃথিবী এলো। তাতে কি হলো, সেই সব থেকে এই পৃথিবীর সৃষ্টি হলো, সেখানে সব সব ফল ফুল, সেই ব্রীহি এইসব হলো, সেটা মানুষ খেয়ে তার থেকে তাদের সন্তান প্রসব হলো, এই দেহ এলো, এই সোয়ম পুরুষা অন্নরসময়া। আমরা পৌঁছে গেলাম একেবারে এই শরীরে, এই শরীর থেকেই আরম্ভ। কেন এই শরীর থেকে আরম্ভ? কারণ এখানেই আমরা আছি, এখন আমরা এইখানেই দাঁড়িয়ে আছি। আমাকে যদি বোঝাতে হয় যে তুমি ব্রহ্ম, আমাকে এখান থেকে শুরু করতে হবে। কারণ আমি এই শরীর, এটা আমার কাছে ক্লিয়ার। তুমি এখান থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ নিয়ে যাও। আমাদের যখন আমরা বিএডে শিক্ষক প্রশিক্ষণ হয়, তখন এটা শেখানো হয়, দ্য গোল্ডেন রুল অফ টিচিং ইজ টু গো ফ্রম দ্য নোন টু দি আননোন, ফ্রম দ্য নিয়ার টু দ্য ফার, ফ্রম হোয়াট ইজ টু হোয়াট শ্যাল বি। যেটা ছাত্র জানে সেইখান থেকে আরম্ভ করতে হয়, আস্তে আস্তে ধাপে ধাপে। স্কিলফুল টিচার উইল ব্রিং ইট টু ছাত্রের লেভেলটা টিচারের লেভেলে নিয়ে আসবে। টিচার যদি নিজের লেভেলে শুরু করে, ও কোনো মানে নেই, ছাত্র ধরতেই পারবে না। আমরা ভাবছি আমি শরীর, এবার এখান থেকে দেখাও আমি কি করে ব্রহ্ম। উপনিষদ একটা স্কিলফুল টিচার, যদিও এই ক্ষেত্রে ফ্রম দ্য নিয়ার টু দ্য ফার হবে না, ফ্রম দ্য নিয়ার টু দ্য নিয়ারেস্ট, কারণ আমারই স্বরূপ। আর ফ্রম নোন টু আননোন ঠিক নয়, মোর দেন নোন, যেটা আমার নিজের আসল স্বরূপটা। আর ফ্রম হোয়াট ইজ টু হোয়াট শ্যাল বি নয়, ফ্রম হোয়াট ইজ টু হোয়াট রিয়েলি ইজ। এখানে ব্যাপারটা ঘুরে যাচ্ছে। কিন্তু উপনিষদ লাইক আ ভেরি স্কিলফুল টিচার। আমরা পরবর্তীকালে দেখবো হাউ স্কিলফুল দি উপনিষদ ইজ। আমরা অনেক সময় উই মিস দ্য সাটলটিজ অফ দিস। এখন আরম্ভ করছে আমরা যেখানে আছি, তুমি কি নিজেকে কোনটা মনে করো, এইটা, এখান থেকে আরম্ভ করা যাক। আমরা যেমন উই উইল প্রসিড স্টেপ বাই স্টেপ, দেখবেন কি সিস্টেম্যাটিক্যালি উপনিষদ এগোচ্ছে। একটা কথা বলে রাখি, আচ্ছা দুটো কথা। একটা কথা হচ্ছে যে উই মাস্ট বি লাইক চিলড্রেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড লিটারাল লাইক চিলড্রেন ধরতে হবে, সূক্ষ্মও হতে হবে আর সরলও হতে হবে। কেমন? একটি বাচ্চাকে যদি বলা হয় নাক মানে কি, কান মানে কি, সে বাচ্চা কখনো বলবে না নাক মানে সেই ইন্দ্রিয় যার দ্বারা ঘ্রাণ হয়, যার দ্বারা শ্বাস প্রশ্বাস চলতে থাকে। না, সে বলবে নাক এটা নাক, এটা কান। আমাদের সর্বগতানজি ছিলেন বস্টনে, তো উনি হচ্ছেন মারাঠি মানুষ।
হ্যাঁ, উনি কিন্তু এসছিলেন সারগাছিতে অখণ্ডানন্দজি মহারাজের কাছে, ওনার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত করেছিলেন, ছিলেন কিছুদিন সারগাছিতে। তো সারগাছিতে যে অনাথালয় আছে তখনও ছিল। তো সেই সময় অনেক বছর আগেকার ঘটনা। তো বাচ্চারা তো দুষ্টু, তো বাচ্চাদের কাছে তো বাচ্চাদের উনি বাংলা শিখবেন, বাচ্চাদের বলছেন বাংলা শেখাবে। আর বাচ্চারা এত দুষ্টু, বলছেন মহারাজ বলুন এটা হচ্ছে নাক, উনি শিখেছেন নাক। এটা হচ্ছে কান, উনি শিখেছে এটা কান। তারপরে আরো কিছু কিছু, বিশেষ করে কিছু কিছু গালাগালও শিখিয়ে দিয়েছেন। তা মহারাজ পরবর্তীকালে বলতেন যে ভাই এত দুষ্ট এগুলো, সে উনি বোধহয় আবার শিখলো কি গিয়ে গঙ্গাধর মাছকে শোনাতেন কি বাংলা শেখান, আমি আন্দাজ করছি। কিন্তু আমাদের সেই শিশুর মতন হতে হবে। যখন বলছে নাক, এইটা যখন আমরা বলবো বড় বড় কথা, অন্নময় কোষ, হ্যাঁ শরীর অন্নময় কোষ, তখন আমাদের থিওরিটিক্যালি না গিয়ে এইটা এইটা হচ্ছে অন্নময় কোষ, আমাদের একদম ফিজিক্যালি ধরতে হবে। আচ্ছা এইটার কথা বলছে, আচ্ছা ঠিক আছে। এরপরে নেক্সট যখন বলবে প্রাণ, তখন এইটার কথা বলছে। তারপরে যখন বলবে মন, ভেতরে দেখে আমরা এই যে চিন্তা ভাবনা চলছে, থটস, ফিলিংস, আইডিয়াস, জাজমেন্টস, মেমোরিজ, এই যে চলছে, একদম থিওরিটিক্যালি নয়, এইটার কথা বলছে। এইভাবে যদি এগোই ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। না হলে হবে কি, বলবে আমি থিওরিটিক্যালি বুঝে নিয়েছি কিন্তু হচ্ছে না আমার, আমাকে এইভাবে ধরতে হবে প্রথম থেকে শেষ অবধি, ব্রহ্ম অবধি। এখানে এই নাক, আর এই ব্রহ্ম বলে তো ধরা যাবে না, কিন্তু সে ধরাও যাবে, সেটা অসম্ভব নয়, অন্যরকমভাবে ধরা যাবে। এইভাবে এগোতে হবে। দ্বিতীয় কথা যেটা বলছি সেটা হচ্ছে, এখানে মেথড হচ্ছে শ্রবণ মনন নিধিধ্যাসন, মানে শুনতে হবে কি বললো প্রথমে, নিজের কল্পনায় চললে হবে না, উপনিষদ কি বলছে, কোয়েশ্চেন নম্বর 1, সেটা জানতে পারলে শ্রবণ হয়েছে। বুঝেছি কি, কোয়েশ্চেন নম্বর 2, সেটা জানতে পারলে মনন হয়ে গেছে। এবার সেটা সত্য কিনা, ফ্যাক্ট কিনা, এটা যেমন শরীর, এটা কি ফ্যাক্ট না থিওরি? ইটস এ ফ্যাক্ট। প্রাণ, এটা ফ্যাক্ট না থিওরি? এটা ফ্যাক্ট নিশ্চয়ই, থিওরি হলে তো পরেই যেতাম আমি, এটা তো ফ্যাক্ট, চলছে, শ্বাস প্রশ্বাস চলছে। তো এইভাবে যেতে যেতে আমি যদি শেষ পর্যন্ত যে ব্রহ্ম দেখানো হবে আমাদের দেখানো হবে, এই আজকের প্রসেসেই দেখানো হবে। হ্যাঁ, আমাদের একজন ব্রহ্মচারী মহারাজ ছিলেন, তিনি প্রথম থেকে ভীষণ সিরিয়াস। তো আমাদের বড় মহারাজ যিনি আশ্রমে, তিনি বলছেন ওরে বাবা, ও যেন হাত ধুচ্ছে খাওয়ার পরে, কলটাকে খুলে, কলটাকে এমন ধরেছে যেন এই ব্রহ্মকে ধরলো বোধে। ওইরকমভাবে আমাদের ধরতে হবে। তাই সেটা যদি ধরতে পারি তাহলে নিধিধ্যাসন কমপ্লিট হয়েছে। মানে আমি একটু ঘুরিয়ে, নিধিধ্যাসন ঠিক তা নয়, কিন্তু আমি বলছি ওইভাবে বলছি। কি বললো, বুঝেছি কিনা, আর ফ্যাক্ট কিনা, সত্য কিনা, ইজ ইট ফ্যাক্ট রাইট নাও ফর মি অর থিওরি? এই এবার আমরা আরম্ভ করি। আচ্ছা শরীরটা তুমি, হ্যাঁ আমি শরীর, এই দেখা যাক শরীরটা তুমি, এটাকে বলছে উপনিষদ অন্নময়া আত্মা। আত্মা মানে হ্যাঁ, ওটাকে বন্ধ করে রেখে দিন মোবাইলগুলো, কিংবা সাইলেন্ট করে দিন। কেউ যদি ছবি তুলছেন ছবি তুলতে পারেন, কিন্তু মোবাইলটাকে তো সাইলেন্ট করে দেওয়া যেতে পারে। অন্নময় আত্মা, এগুলো বড় বড় কথা। অন্নময় আত্মা, আত্মা মানে শরীর। কিন্তু আমরা অনেক সময় ভাবি আত্মা মানে চৈতন্য, সচ্চিদানন্দ, অনেক কিছু। উত্তরাখণ্ডে আমি ছিলাম, হিমালয়েতে, মায়াবতী, এই কিছুদিন আগে মায়াবতী, আলমোড়া, বিভিন্ন জায়গায় বক্তৃতা ছিল, আমি ছিলামও কিছুদিন। ওখানের যে সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তারা খুব আধ্যাত্মিক, সাধুভক্ত। ওরা কিন্তু আত্মা বলে শরীর বোঝে, এই শরীর বোঝে, সচ্চিদানন্দ ব্রহ্ম নয়। একবার আমি ভিক্ষে করে খেতে গেছি ওখানে, সে অনেক বছর আগে, 20 বছর আগে, গঙ্গোত্রীর একটা দিকে, ওই হর্ষিলের পাশে একটা গ্রামে একজন চাষা তার বাড়িতে বসে আছেন। আমি গিয়ে যখন ভিক্ষে চেয়েছি, বলছে মহাত্মাজি খাওগে ইয়া লেকে যাওগে, এখানে খাবেন না নিয়ে যাবেন? বললাম এখানে খাবো, আমি তো ভিক্ষা পাত্রও আনিনি। তো তিনি বাড়ির যিনি গিন্নি ছিলেন তাকে বললেন লাগাও মহাত্মাজি আইয়ে খানা লাগাও। তো সে এক পাত্র দিল খাবার। আমি খুব একটা বেশি খেতে পারি না, তবে সব সরিয়ে দিয়ে একটু খাচ্ছি। তো সেই যে যিনি চাষা, যিনি ছিলেন ওখানে, ফার্মার, তিনি বলছেন, কৃষক, তিনি বলছেন আরে মহাত্মাজি আপ তো পঞ্চি জেসা খাতে, আপনি তো পাখির মতন খাচ্ছেন, পেহলে আত্মা ফের পরমাত্মা, আগে আত্মাকে দেখুন তারপরে পরমাত্মা লাভ হবে। তার মানে আত্মা হচ্ছে অন্নময় আত্মা, এই আত্মা হচ্ছে শরীর। আচ্ছা আরেকটা, আমি তখন ভাবছিলাম, খুব সুন্দর সুন্দর প্রসঙ্গ করলেন সেই কৃষক যিনি। আমি ভাবছিলাম আচ্ছা এই মানুষগুলো, এরা তো
এখানে থাকে পাহাড়ে, আর একটা সরল জীবনযাপন করে, আর একটা আধ্যাত্মিক দিক আছে, এদের তো সবাইকার ভগবান লাভ হয়ে যাওয়া উচিত, কিন্তু হচ্ছে না কেন? তো উনি অনেক সুন্দর আধ্যাত্মিক প্রসঙ্গ সব করলেন। এইসব করে তারপরে আমাকে বললেন যে এখানে একজন মহাত্মাজি থাকতেন, তা তিনি দারুণ ব্যাপার, সেই বরফেও তিনি কৌপিন পরে বসে থাকতে পারতেন, কিন্তু তাকে উনি ছেড়ে চলে গেছেন। একজন কেউ প্রলোভন দিয়েছে ওই কোথাও আশ্রম করবে বলে, তো সেই পোস্টটা ফাঁকা আছে, আপনি যদি চান ওখানে থাকতে পারেন। বরফের মধ্যে কৌপিন পরে বসে থাকতে পারবো না, আমার ঠান্ডা লাগবে। তারপরে হচ্ছে এদের তো এত সরল মানুষ, এরা তো একদম বড় সাধক হয়ে যেতে পারে, সবাই তো এরকম এখানে। তারপরে বুঝলাম ঠেলা। কিছুক্ষণ পরে এসব বলার পরে তারপরে যিনি ডটার ইন ল, মানে বাড়িতে যিনি আছেন পুত্রবধূ, তার এগেনস্টে কমপ্লেন আরম্ভ করলেন যে আমাকে দেখে না, আমার কথা শোনে না। আমি বললাম ও, সমস্যা একই সব জায়গায়, এখানে যতই আধ্যাত্মিক হোক আমরা মুশকিলটা এক জায়গায় রয়ে গেছে। তো যাই হোক, অত্যন্ত ভালো মানুষ। তো অন্নময় আত্মা, তুমি এইটা বেশ, উপনিষদও বলছে আত্মা হচ্ছে অন্নময় শরীর। সত্যি সত্যি সত্যি, শরীরটাই তো আত্মা। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো যে তুমি ছোটবেলার থেকে আজ অবধি এসেছো, এই শরীরটা কত রকম বিকার দিয়ে গেছে। বিকার মানে চেঞ্জ, মডিফিকেশন। হ্যাঁ, জন্মালো বেবি, তারপরে একটু বড় হলো, তারপরে টিনেজার, তারপরে মধ্যবয়স্ক, ইয়াং পার্সন, মধ্যবয়স্ক, বৃদ্ধ হলো, এ চলছে, এ কন্টিনিউয়াস চেঞ্জ চলছে। তাহলে চেঞ্জ হলেও বা কি, না তুমি তো এক। সেই যে বেবি জন্মেছিল সে তো তুমি, আর যে স্কুলে পড়তো সে তো তুমি তো না করতে পারো না, তোমার সার্টিফিকেটে যে আছে তোমার বিষয়ই আছে। তোমার বাবা মাও বলছে যে তুমি সে এক, তখন ওই ছোট ছিলে এখন বড় হয়েছো। তো আর যখন যে বৃদ্ধ হয়েছে সে বলবে আমি যখন ছোট ছিলাম আমি সেই ছোটবেলায় ছিলাম। আর সেই শরীর তো কত পরিবর্তন হয়ে গেছে, তোমার মাও হয়তো চিনতে পারবে না। নিজের ছবি দেখলে তুমি মা যদি না বলে দেয় এটা তোমার ছোটবেলাকার ছবি, বেবি পিকচার, তুমি চিনতেই পারবে না এটা তোমার বলে। এত চেঞ্জ হয়ে গেছে, তোমার চেঞ্জ হয়নি, তুমি তো একই ব্যক্তি। তুমি নির্বিকার, শরীর সবিকার। তাহলে কি করে তুমি শরীর, যেটা সবিকার বিকারী আর যেটা নির্বিকার, সেটা একসঙ্গে এক তো হতে পারে না। একজন ছুটে ছুটে বেড়াচ্ছে, আপনি যদি তাকে ধরেন, হয় সে আপনাকে টেনে নিয়ে যাবে, নাহলে তার ছুটে বেড়ানো বন্ধ হয়ে যাবে। একজন ছুটছে, একজন তাকে ধরে স্থির আছে, হতে পারে না। যেটা বিকারী, সারাক্ষণ পরিবর্তন হচ্ছে, আমি তার সঙ্গে আমি নিজেকে এক করে কখনো বলতে পারি না যে আমি তো সেই এক। শরীরটা তো এক নয়, শরীরটা তো পাল্টে গেছে, কত চেঞ্জ হয়েছে। বলে যে ষড়বিকার, জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতি। শরীরের ষড়বিকার হয়, জন্মগ্রহণ করে অস্তিত্ব লাভ করে, তারপরে সে বড় হয়, শিশু থেকে যুবা হয়, সেটাকে বলে বর্ধতে। তারপরে একটা ম্যাচিওরিটি আসে, বছর কয়েক, 15, 20, 30 বছর চলে, যে একদম একটা লেভেলে চলে। তারপরে ডিটিরিওরেশন, বার্ধক্য আসে, আর তারপরে মৃত্যু আসে। শরীরের কত বিকার, ষড়বিকার হচ্ছে। তুমি নিজেকে বলছো আমি সেই এক, তাহলে সেই এক অপরিবর্তনশীল যেটাই যাই হোক, সেটা কিন্তু এই বিকারী শরীর হতে পারে না। আরও দেখো, ইন্দ্রিয় দিয়ে এই শরীরটা একটা বিষয়কৃত হচ্ছে। অল আওয়ার সেন্সেস আর অবজেক্টিফাইং দিস বডি। আই এম দ্য দ্রষ্টা। এই পোডিয়ামের সঙ্গে শরীরের কি তফাৎ আছে? এখানে একজন প্রশ্ন করতে পারে, শঙ্করাচার্যকে প্রশ্ন করছেন উপদেশ শাস্ত্রীতে, দাঁড়ান, এইটাকে কি যদি ঠুকে দিল, ওখানে আছে যে পুড়িয়ে দিল, আমার কিছু যায় আসে না, কিন্তু শরীরটাকে পুড়িয়ে দিলে তো আমার ছ্যাঁকা লাগবে, এটার সঙ্গে এটার তো তফাৎ আছে। শঙ্করাচার্য বলছেন আরেকটু ভেবে দেখো, ওই যে ছ্যাঁকা লাগলো, ব্যথা লাগলো, সেটাও কি দৃশ্য নয়? সেটাও কি অনুভব হচ্ছে না তোমার? ইজন্ট ইট অ্যান অবজেক্ট অফ ইয়োর অ্যাওয়ারনেস? এটা যেমন ইটস অ্যান অবজেক্ট অফ মাই অ্যাওয়ারনেস, এটা যেমন অবজেক্ট অফ মাই অ্যাওয়ারনেস। এখানে কেউ চিমটি কেটে দিলে একটা আমার কষ্ট হলো, সেই কষ্টটাও কি অবজেক্ট অফ অ্যাওয়ারনেস নয়? সবটাই কিন্তু অবজেক্ট, সবটাই দৃশ্য, সেটা আমার মধ্যে নয়। আমি তাকে অবজেক্টিফাই করতে পারি। এইটাকেই কৃষ্ণ বলছেন অর্জুনকে 13 অধ্যায়তে, ভেরি ইম্পর্টেন্ট ভার্স। ক্ষেত্রজ্ঞম বলছেন যে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞমিতি তদ্বিদঃ। এই শরীরটা, হে অর্জুন, এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর এটাকে যে জানছে সে ক্ষেত্রজ্ঞ।
তুমি ক্ষেত্রজ্ঞ, তোমার শরীরটা ক্ষেত্র, তাতে কি হলো? ক্ষেত্রজ্ঞ আর ক্ষেত্র আলাদা হতে হবে, দুটো আলাদা, এক নয়। যেহেতু শরীরটা দৃশ্য, আমি দ্রষ্টা, অতএব আমি শরীর নই। আরও দেখুন, তৃতীয় আরেকটি যুক্তি, আমি চেতন, শরীরটা জড়। আমি চেতন, শরীরটা জড়। আচ্ছা, এই চেতন আর জড়র ভাগটা কীরকম? খুব সোজা ভাগ, এই খুব সোজা বিভাগ। কি এটা? যেটাকে জানা যায় সেটা জড়, যা জানা যাবে, যেটাকে আপনি দেখতে পারেন, শুনতে পারেন, স্পর্শ করতে পারেন, যেটা বিষয়ে চিন্তা করতে পারেন, যেটাকে অবজেক্টিফাই করতে পারেন, সেটাই হচ্ছে জড়। জড় মানে অ্যান অবজেক্ট টু কনসিয়াসনেস। এত এলিগেন্ট। এখন কেউ প্রশ্ন করতে পারে, দাঁড়ান, তো আমি তো আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, তাহলে কি আপনি জড়? হ্যাঁ, আমি আপনাদের দেখছি, তার মানে কি আপনার জড় হয়ে গেলেন? কিন্তু একটা ভেবে দেখতে হবে, যখন আপনি আমাকে দেখছেন, অন্য মানুষকে দেখছেন, আপনি কি দেখছেন? আপনি তার চৈতন্যকে দেখছেন না, আপনি তার শরীরকে দেখছেন, তার ব্যবহারকে দেখছেন, তার ভাষা শুনছেন। কিন্তু তার চৈতন্য আপনি অনুমান করছেন, ওর মধ্যে চৈতন্য আছে, কিন্তু দেখতে পাচ্ছেন না, তাকে কোনো রকমভাবে ইন্দ্রিয়গ্রাহ্য নয় সেটা। অতএব চৈতন্য কখনো জড় হয় না। চৈতন্য যাকে দেখে, যাকে বিষয়কৃত করে, সেইটাই জড়। বিখ্যাত দার্শনিক অরিন্দম চক্রবর্তী, তিনি খুব সুন্দর এক জায়গায় বললেন, অবজেক্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান অবজেক্ট? এনিথিং দ্যাট অবজেক্টস টু মাই কনসিয়াসনেস ইজ অ্যান অবজেক্ট। এনিথিং দ্যাট অবজেক্টস টু মাই কনসিয়াসনেস ইজ অ্যান অবজেক্ট। ভাবুন, কনসিয়াসনেস যেন একটা ফিল্ডের মতন ছড়িয়ে যাচ্ছে, কোথায় গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, কোথায় গিয়ে সে আটকাচ্ছে। এই দেখুন, আমি দেখছি, ফিল্ড অফ মাই ভিশন কোথায় আটকাচ্ছে? ওই সোফাটাতে, ওই মহারাজে, ওই ব্যক্তি ওখানে, ওই ব্যালকনি, ওখানে গিয়ে দৃষ্টিটা আমার আটকাচ্ছে, যেন ওইগুলো অবজেক্ট করছে, আটকাচ্ছে, বাধা দিচ্ছে আমার দৃষ্টিকে। আমার চৈতন্যকে যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা একটা করে অবজেক্ট। কিছু দেখতে পাচ্ছি, কিছু শুনছি, কিছু স্পর্শ করছি। কি সুন্দরভাবে উনি বললেন, এনিথিং দ্যাট অবজেক্টস টু মাই কনসিয়াসনেস ইজ অ্যান অবজেক্ট। এবার শরীরটা কি অবজেক্ট নয়, জড় নয়? ইয়েস, ইটস অ্যান অবজেক্ট। তো আই এম অ্যাওয়্যার অফ ইট। আর আমি চেতন, আমি শরীরটাকে জানি, শরীর আমাকে জানে না। একজন ওখানে সাইকোলজিস্ট গ্রেগ গুড, নিউ ইয়র্কে, তিনি বলছেন, এই এক্সপেরিমেন্টটা করে দেখো, হাতটাকে নিজের সামনে রাখো, এবার দেখো আমি হাতটাকে জানছি না হাত আমায় জানছে। পরিষ্কার অনুভবে দেখুন, কি করে বুঝবো? অনুভবে দেখুন, আপনার অনুভব কি? হ্যাঁ, আমি হাতটাকে জানছি, আমি আছি, আমি নিজে জানছি, হাতটা আছে, আমিও জানছি, কিন্তু হাত নিজেকেও জানে না, আমাকেও জানে না। কি করে জানলেন সেটা? কোনো তার অনুভব নেই তো। আমার অনুভব কি বলছে? আমার অনুভব বলছে আমি হাতকে জানি, আমি নিজেকে জানি। হাত নিজেকে জানে না, আর হাত আমাকেও জানে না। হাত কি বলছেন? এই তো সর্বপ্রিয় আনন্দ, অনেক দিন পরে আমাকে দেখলে। বলছে না, হাত কিচ্ছু ওরম বলে না, এটা জড়। শরীরটা জড়। চেতন মনে হচ্ছে আপনার অবস্থিতির জন্য, কিন্তু শরীরটা আসলে জড়। আচ্ছা, এই তিনটে যুক্তি। প্রথম যুক্তি কি? সবিকার নির্বিকার। আমরা নির্বিকার অন আওয়ার ওন অ্যাডমিশন। আমার বার্থ সার্টিফিকেট বলে দিচ্ছে, আমার স্কুল লিভিং সার্টিফিকেট বলে দিচ্ছে, আমার এমপ্লয়মেন্ট, আমার বায়োডেটা বলে দিচ্ছে, আইনের চোখে, বাবা মার চোখে, সমাজের চোখে, আর আমার কমন সেন্স বলছে আমি সেই এক ব্যক্তি, জন্ম থেকে আজ অব্দি আমি একই। কিন্তু শরীর পাল্টে 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 যাচ্ছে। সান্টা বারবারাতে একজন সন্ন্যাসিনী মাতাজি, বৃদ্ধা, তিনি আমাকে বলছেন যে, আমেরিকান, বলছেন যে, recently I was walking past a shop window and I saw in the window and I said, who is this old lady? নিজেকে দেখে বলছেন, এই বৃদ্ধা কে? বলছে, আমার তো মনে হচ্ছে আমি সেদিনই এসে আমি জয়েন করলাম, আমি সঙ্গে যোগদান দিলাম, সন্ন্যাসিনী হলাম, এই 50 বছর কেটে গেছে। তো এই যে বডি তো কন্টিনিউয়াসলি চেঞ্জিং। সবিকার নির্বিকার, আমি শরীর হতে পারি না। দ্রষ্টা দৃশ্য, আমি দ্রষ্টা, শরীর দৃশ্য, আমি শরীর হতে পারি না। চেতন আর জড়, আমি চেতন, আমার অনুভব বলছে আমি চেতন, আর শরীর জড়, ইটস অ্যান অবজেক্ট, ইট অবজেক্টস টু মাই কনসিয়াসনেস, এই শরীর। আমি শরীর হতে পারি না, অতএব আমি শরীর নই। উপনিষদ বলছে, ও তুমি শরীর নও, তুমি মত পাল্টে গেল। হ্যাঁ, আমি শরীর নই। তাহলে কি হবে? তুমি তো আছো তো? হ্যাঁ, আমি আছি। তাহলে কি হবে? অন্যন্তরাত্মা প্রাণময়। কোথায় আছো? এইখানেই আছি। আমি ঠিক শরীর নই, কিন্তু শরীরের মধ্যেই কোথাও আছি আমার মনে হচ্ছে। তাহলে কি আছে? আরেকটু সূক্ষ্ম কি দেখো, শরীর থেকে আরেকটু সূক্ষ্ম হচ্ছে
প্রাণ। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটা টিপ অফ দি আইসবার্গ। সকল শরীরকে বাঁচিয়ে রেখেছে দ্য লাইফ প্রসেসেস, দ্য ফিজিওলজিক্যাল প্রসেসেস, যেগুলোকে আমরা বায়োলজিতে ফিজিওলজি স্টাডি, সেটাকে আগে একটা নাম দিয়ে দিত প্রাণ। অন্য অন্তরাত্মা প্রাণময়। এই প্রাণ যেটা শরীরকে বাঁচিয়ে রেখেছে, যার জন্য আমরা বলছি আমি বেঁচে আছি, এইটাই তাহলে আত্মা। এটাই আত্মা মনে করে না হোক। কিভাবে যাচ্ছে? বাইরের থেকে ভেতরে। এটা যেন একটা গুহার মধ্যে প্রবেশ করছে, একটা গুহার মধ্যে। ইয়ো বেদ নিহিতম গুহায়াম, গুহার মধ্যে সেই আত্মা আছে। গুহার বাইরের দিকটা হচ্ছে শরীর, আর একটু ভেতরে ঢুকলাম আমরা এই গুহা। এই যে আমরা উইথ দিস জার্নি, উই আর গোয়িং অন দিস জার্নি উইথ দ্য উপনিষদ। এই গুহার মধ্যে নেক্সট কি পেলাম আমরা? প্রাণ। তাহলে প্রাণ কি আত্মা? না, আরেকটু ভেবে দেখো, প্রাণ কি বিকারী? হ্যাঁ, শ্বাস প্রশ্বাস চলছে, দুটোই নাম, শ্বাস প্রশ্বাস, ব্রিদিং ইন ব্রিদিং আউট। আর কখনো খিদে পাচ্ছে, কখনো তৃপ্ত, কখনো শরীর খারাপ, কখনো হেলদি, কখনো ক্লান্ত হয়ে যাচ্ছি, কখনো এনার্জেটিক। এই সব প্রাণ। আর প্রাণ সারাক্ষণ বিকারী, সারাক্ষণ চেঞ্জ করছে, সারাক্ষণ অ্যাক্টিভ অ্যান্ড ডাইনামিক, নাহলে বেঁচে থাকতে পারতাম না আমরা। কিন্তু সূক্ষ্ম একটি প্রসঙ্গ, ব্রিদিং ইন, এটা আমেরিকাতে খুব এখন পপুলার, এটাকে বলে মাইন্ডফুলনেস মেডিটেশন। এটা বুদ্ধিস্ট বিপাসনার থেকে নেওয়া, বিগ ইন্ডাস্ট্রি না, $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি ওখানে মাইন্ডফুলনেস। তো তাতে ওরা কি করে? এই যে শান্তভাবে বসুন, এবার নিজের শ্বাস প্রশ্বাসে নজর দিন। এই যে ব্রিদিং ইন অ্যান্ড ব্রিদিং আউট, এটা খুব পপুলার করেছেন ভিয়েতনামিজ একজন সাধু ছিলেন, থিক নাথ হান। রিসেন্টলি শরীর গেল, মিরাকল অফ মাইন্ডফুলনেস বই লিখেছিলেন ইত্যাদি। তো ব্রিদিং ইন ব্রিদিং আউট, এই যে হচ্ছে আবার শ্বাস প্রশ্বাস চলছে, এটার উপরে নজর দিচ্ছি। এখন বেদান্ত এখানে বলবেন, এটা খুব ভালো, বেদান্ত এখানে বলবে, উপনিষদ বলবে, আচ্ছা ব্রিদিং ইন যে করছে আর ব্রিদিং আউট যে করছে সে একই তো না? ব্রিদিং ইন কেউ একজন করছে আর ব্রিদিং আউট আরেকজন কেউ করছে না। ব্রিদিং ইন অ্যান্ড ব্রিদিং আউট, হ্যাঁ বন্ধ করে দিন, ব্রিদিং ইন অ্যান্ড ব্রিদিং আউট একই লোক করছে। আই অ্যাম ব্রিদিং ইন, আই অ্যাম দ্য সেম ওয়ান হুজ ব্রিদিং আউট। ব্রিদিং ইন আর ব্রিদিং আউট দুটো আলাদা, দুটো প্রাণের প্রসেস, দুটো আলাদা। প্রাণের বিকার চলছে, আমি কিন্তু নির্বিকার এক। হ্যাঁ, আর আমি প্রাণের যে শ্বাস প্রশ্বাস চলছে, আমি তার দ্রষ্টা। এটা হোল মাইন্ডফুলনেস মেডিটেশন কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছে। তো দেখুন, আমি নির্বিকার, প্রাণ বিকারী, আমি প্রাণের দ্রষ্টা। তুমি প্রাণের নজর রাখো, ব্রিদিং ইন ব্রিদিং আউট, এটা 10 বার কাউন্ট করো, মন শান্ত হয়ে যাবে। আচ্ছা, তুমি যদি ব্রিদিং ইন ব্রিদিং আউটকে তুমি কাউন্ট করতে পারছো, তাকে নজর রাখতে পারছো, তাহলে তুমি তো ওই ব্রিদিংয়ের দ্রষ্টা হয়ে গেলে। আর তুমি এই ব্রিদিংটাই, প্রাণটা দৃশ্য। তাহলে আমি দ্রষ্টা, প্রাণ দৃশ্য। আমি চেতন, প্রাণ জড়। প্রাণ তো অবজেক্ট। যে ব্রিদিং ইন, এটাকে আমাকে জানতে পারছে, এই যে সর্বপ্রিয়ানন্দ ভেতরে ঢুকছি, কিন্তু আমি সর্বপ্রিয়ানন্দ গুড বাই, আমি যে বেরিয়ে যাচ্ছি, এবার প্রাণ বেরিয়ে যাচ্ছে না, ও জানে না, আমি জানি তাকে। আমি জ্ঞাতা, আমি চেতন, আর ওটা জড়। এই তিনটে জিনিসই খাটে এখানে। প্রাণ হচ্ছে বিকারী, আমি নির্বিকার। প্রাণ হচ্ছে দৃশ্য, আমি দ্রষ্টা। প্রাণ হচ্ছে জড়, আমি চেতন। যেহেতু নির্বিকারত্বাৎ, দ্রষ্টৃত্বাৎ, আর হচ্ছে চেতনত্বাৎ, নাহম প্রাণঃ, আমি প্রাণ নই। প্রাণ হচ্ছে সবিকার, দৃশ্য এবং জড়। ও তাহলে তুমি প্রাণ নও? উপনিষদ বলছে না, আমি প্রাণ নই, বুঝতে পেরেছি, এটা আমার থেকে আলাদা। তাহলে আরেকটু গভীরে প্রবেশ করো, তুমি আছো তো, আমি আছি, কিন্তু প্রাণ নই আমি, শরীরও নই, প্রাণও নই। তাহলে শরীরটা হয়ে গেল অন্নময়, এটাকে ভাষ্যকার বলছেন কোষ। কোষ আবার আচ্ছাদকত্বাৎ, ঢেকে আছে যেন আমাকে, একটা কোষ মানে একটা কাভারিং, ঢেকে আছে আমাকে শরীর। প্রাণটা আরেকটা কোষ, যেটাকে আমি আগে আত্মা বলছিলাম, ওটা এখন হয়ে গেল কোষ, কাভারিং। আত্মা ওর ভেতরে কোথাও আছে, ভেতরে নেই সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন আপাতত এইভাবে যাচ্ছি আমরা। তো আরেকটু গভীরে চলো। তোমার তো মনে হচ্ছে তুমি ওখানে আছো, আমি আছি। আরেকটু গভীরে যাওয়া যাক। কি পাচ্ছি? শরীর গেল, প্রাণ আরো ভেতরে ঢুকলাম, দেখছি এই যে চিন্তা করছি, এই যে মনের মধ্যে অনেক কিছু চলছে, চিন্তা ভাবনা চলছে, এই মন, আমি তাহলে মন। আর এখানে কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট পিপল আইডেন্টিফাই দেমসেলভস উইথ দ্য মাইন্ড। আমরা মনের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করি। উই থিঙ্ক উই আর এমবডিড মাইন্ডস। শরীরের মধ্যে একটি মন আছে, সেটাই আমরা। এই শরীর প্রাণ মন নিয়ে সবটা আমরা আর কি এরকমভাবেই ভাবি আমরা। বলছে উপনিষদ বলছেন ঠিক আছে, অন্য অন্তরাত্মা মনোময়, আরো সূক্ষ্ম,
আরো অন্তরে আত্মা, মন, মনটাই তাহলে আত্মা, শরীর আত্মা নয়, প্রাণ আত্মা নয়, মনটাই আত্মা। বেশ, একটু ভেবে দেখো, মন কি পাল্টায়? ওরে বাবা, পাল্টায় মানে ক্ষণে ক্ষণে পাল্টে যায়। সকালে, দুপুরে, বিকেলে 3 রকম, মানে সকালে একরকম, আরেকটু পরে আরেক রকম, আবার দুপুরে আরেক রকম, রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আরেক, প্রতিদিন পাল্টাচ্ছে, প্রতিক্ষণ পাল্টাচ্ছে। মাইন্ড ইজ এভার চেঞ্জিং, মাইন্ড ইজ ভেরি ফিকল, অ্যান্ড আই অ্যাম দ্য সেম ওয়ান। যে সকালে ভোরবেলায় ঘুম পাচ্ছিল, এখন খুব অ্যালার্ট, সেই দুটো মন তো পাল্টে গেছে, কিন্তু আমি সেই আমারই ঘুম পাচ্ছিল, আমি এখন খুব অ্যালার্ট, আমি তাহলে এক লোক, আমি একই রয়ে গেছি, মন পাল্টে গেছে। যেটা পাল্টে যাচ্ছে আর যেটা পাল্টাচ্ছে না, যেটা সবিকার যেটা নির্বিকার, সেটা এক কী করে হতে পারে? আমি অতএব সবিকার মন নই, আমি নির্বিকার। আরও দেখুন, খুব ইন্টারেস্টিং ব্যাপার, মনটাও কিন্তু দৃশ্য। মাইন্ড ইজ অলসো অদৃশ্য। মনটাকে আমরা অবজেক্টিফাই করতে পারি, চিন্তা করছি, এক্ষুনি ভাবছি মনের মধ্যে কি চলছে, ভেবে দেখি, একটু ভেবে দেখো, বলে একটু ভেবে দেখো, একটু ইন্ট্রোস্পেকশন করো, আত্মনিরীক্ষণ করো। তাহলে আমি কী করি, কিসের নিরীক্ষণ করি? আমরা মনের নিরীক্ষণ করি, ভেবে দেখি নিজের মনে কি, আমি কি চাই, কি ভাবছি, আমার কেমন লাগছে, এটা আমি, তাহলে মন দৃশ্য হয়ে গেল, আমি দ্রষ্টা। আমি সেটা কি জানি না, কিন্তু দ্রষ্টা আমি, আর মনটা দৃশ্য হয়ে গেল। দৃশ্য আর দ্রষ্টা এক হতে পারে না, আমি মন নই। মন একটা জিনিস, এই জিনিসটা যেমন, মনটাও এরকম, এটা একটা স্থূল জিনিস, মন একটা সূক্ষ্ম জিনিস, অবজেক্ট। আচ্ছা, তৃতীয়, এনিথিং দ্যাট অবজেক্টস টু মাই কনসিয়াসনেস ইজ অ্যান অবজেক্ট। মন যে চিন্তা ভাবনাগুলো আসছে, দিজ আর অলসো অবজেক্টস। আমার সায়েন্টিফিক চিন্তা ভাবনা আছে, আমার দার্শনিক চিন্তা ভাবনা আসছে, আমার সাধারণ গতানুগতিক দিনের বিষয় চিন্তা হচ্ছে, র্যান্ডম চিন্তা ভাবনা হচ্ছে, সবটাই একটা করে অবজেক্ট আসছে আর যাচ্ছে। একজন সাধু উত্তরাখণ্ডে বলল যে সকালবেলা ভোরবেলা হিমালয়েতে, যখন পাহাড়ের ওপর সূর্য ওঠে, তখন হঠাৎ সূর্যের একটা কিরণ তোমার কুটিয়ার মধ্যে প্রবেশ করলো, একটা কিরণ, আর সেই কিরণের মধ্যে লক্ষ লক্ষ ধূলিকণা এমন করে ঘুরছে দেখা যায়। ব্রাউনিয়ান মুভমেন্ট আমরা পড়েছি ছোটবেলায়। মন, চৈতন্যের মধ্যে মনের এরকম কত লক্ষ লক্ষ সংকল্প বিকল্প উঠছে আর ভাসছে, চৈতন্য প্রকাশ স্বরূপ তার মধ্যে। মন হচ্ছে দৃশ্য, আমি দ্রষ্টা, মন হচ্ছে জড়, আমি চেতন। এই জায়গাটা পাশ্চাত্যে এখনো কনসিয়াসনেস স্টাডিজ পৌঁছায়নি। কনসিয়াসনেস স্টাডিজ বলতে গেলে, চৈতন্যের স্টাডিজ বলতে গেলে কিসের স্টাডি করে? তারা মনের স্টাডি করে, পারসেপশনের স্টাডি করে, মেমোরি স্টাডি করে। এগুলো সব জড়, এগুলো চেতন নয়। চেতন মনে হয় মনটা, চৈতন্যের একদম একদম সান্নিধ্যের জন্য, চৈতন্য ওইখানেই আছে বলে মন চেতন মনে হয়। যেমন আমাদের মনে হচ্ছে যে এই স্ক্রিনটা, এটা আলোকিত, এটা আলোর সোর্স নয়, কিন্তু ওর পেছন থেকে আলো প্রোভাইড করছে, তার যে সোর্স আছে সেটার জন্য এটা মনে হচ্ছে এটা উজ্জ্বল। প্র্যাকটিক্যালি এফেক্ট ইজ দ্যাট ইট ইজ শাইনিং। সেই রকম মন চৈতন্যের জন্য প্রকাশিত, মন নিজে কিন্তু জড়। Thoughts, feelings, emotions, they are by their very nature, they are jada, they are objects. আমি নির্বিকার, মন সবিকার, আমি দ্রষ্টা, মন দৃশ্য, আমি চেতন, মন জড়। অতএব আমি মন নই, মন আছে কিন্তু আমি মনের থেকে পৃথক, আমি মনের দ্রষ্টা, আমি মনের চৈতন্যদাতা। এইগুলো যদি আমি না ধরতে পারি মনে হবে থিওরিটিক্যাল। ওটা কীভাবে ধরতে হবে? এই নাক, এটা কান, এটা হচ্ছে শরীর, এটা শ্বাস প্রশ্বাস, এইটা মন। আমি দেখাতে পারি না আপনার মন, নিজেকে ধরতে হবে, হ্যাঁ এটা মন, এটা একটা জিনিস। জাস্ট লাইক দিস অবজেক্ট, দ্য মাইন্ড ইজ অলসো অ্যান অবজেক্ট। না হাম মানাহা, আমি মন নই। তুমি আছো তো? আমি আছি। কোথায়? আরও সূক্ষ্ম কিছু ব্যাপার একটা আমি। তাহলে অন্য অন্তরাত্মা বিজ্ঞানময়, বুদ্ধি আমি তাহলে বুদ্ধি, যে বুদ্ধি দিয়ে সব বিচার করছি, হ্যাঁ সেই বুদ্ধি হচ্ছে আমি। আচ্ছা, তাহলে এখন আমরা সবাই জানি, টেকনিক শিখে গেছি। বুদ্ধি কি সবিকার? বুদ্ধির চেঞ্জ হয় নিশ্চয়ই। আমরা যখন when we are learning, the very idea of education is a change in our understanding, is a change in our intellect. আমি নতুন নতুন জিনিস শিখছি, নতুন নতুন আমার ধারণা হচ্ছে, নতুন নতুন ওপিনিয়ন হচ্ছে আমার, এগুলো সব বুদ্ধির পরিবর্তন হচ্ছে। এই এখনই আমি ভাবছি, এটা বোঝার চেষ্টা করছি, এটা বুদ্ধির পরিবর্তন হচ্ছে। দ্য বুদ্ধি ইজ অলসো চেঞ্জিং, ইন্টেলেক্ট ইজ অলসো চেঞ্জিং। আমি কিন্তু নির্বিকার, সেই আমি যে আগে বুঝিনি সেই আমি আজকে বুঝেছি। বুঝিনি আর বুঝেছি পাল্টে গেল, আমি কিন্তু এক।
হ্যাঁ, আমি পাল্টে যাইনি। অতএব আমি নির্বিকার, বুদ্ধি হচ্ছে সবিকার। আমি দ্রষ্টা, বুদ্ধি হচ্ছে দৃশ্য। আমি এখন একটা ছোটবেলায় ম্যাথামেটিক্সের প্রবলেম করছি, বুঝতে পারছি না, আই এম স্ট্রাগলিং উইথ ইট, এটা আমার অনুভব হতো না? অনুভব হতো, আমি বুঝতে পারছি না, তাহলে এটা বুদ্ধি দৃশ্য হয়ে গেল, আমি দ্রষ্টা। যখন বুঝতে পারলাম, ইউরেকা, আই গট ইট, তখন বুদ্ধি হচ্ছে দৃশ্য, আমি দ্রষ্টা। আবার চেতনার জড়, অদ্ভুত ব্যাপার, বুদ্ধিটাও জড়, বিকজ ইটস অ্যান অবজেক্ট। আমার আই ক্যান সি মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যাট ওয়ার্ক। তো আমি যখন বুঝতে পারছি সেটা, আমি যখন দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, ইভেন মাই ইন্টেলেক্ট, যেটার সঙ্গে আমার একদম খুব নিকটের সম্বন্ধ, ইভেন দ্যাটস অ্যান অবজেক্ট, ইটস অ্যান অবজেক্ট। আর আমি হচ্ছে চেতন, আমি চেতন, বুদ্ধিটা হচ্ছে জড়। সো চৈতন্য অ্যান্ড অবজেক্ট, এই তিনটে কারণের জন্য না হম বুদ্ধি, আমি বিজ্ঞানময়ও নই, না আমি আমি নির্বিকার, বুদ্ধি সবিকার, আমি দ্রষ্টা, বুদ্ধি দৃশ্য, আমি চেতন, বুদ্ধি হচ্ছে জড়। তাহলে তুমি কে? এখন কত দূর এসছি আমরা? গুহার একদম একদম অন্তর, ডিপেস্ট পার্ট অফ দি কেভ উই আর এন্টারিং। ভেবে দেখুন, এটাকে অনুভব দিয়ে এগোতে হবে। পরে আমরা একটা শেষের দিকে একটা এক্সারসাইজ করব টু অ্যাকচুয়ালি পুট ইট ইন টু প্র্যাকটিস। এখন শুধু জিনিসটা, ম্যাপটা জেনে নিচ্ছি আমরা। শরীরটা ওখান থেকে আরম্ভ করলাম, এটা গুহার মধ্যে প্রবেশ হলো, এটা অন্নময় কোষ বলে ছেড়ে দিলাম। আরও ভেতরে গিয়ে দেখলাম প্রাণ সঞ্চার হচ্ছে এর মধ্যে, সেটাকে প্রাণময় কোষ বলে ছেড়ে দিলাম। আরও গভীরে গিয়ে দেখলাম মনের চিন্তা ভাবনা, সংকল্প বিকল্প চলছে, অনেক কিছু এখনই চলছে, সেটাকে মনোময় কোষ বলে ছেড়ে দিলাম। বুদ্ধির খেলা চলছে, সেটাকে বিজ্ঞানময় কোষ বলে ছেড়ে দিলাম। এরপরে কি? একটা খুব গভীর স্তরে আমরা প্রবেশ করব, যেটা সাধারণত আমরা ভাবি না। একটু ভেবে দেখুন, যদি এরকম হয় যে আমি স্থির হয়ে বসে আছি, আই এম নট সিইং এনিথিং, চোখ বন্ধ করে নিয়েছি, আই এম নট লিসনিং টু এনিথিং, আমার কান ইয়ার প্লাগ লাগিয়ে দিয়েছি, আই এম নট টেস্টিং এনিথিং, স্মেলিং এনিথিং, স্কিনের খুব নিউট্রাল ফিলিং। আচ্ছা, আমি কোনো চিন্তা ভাবনা করছি না, কোনো জিনিস মনে করছি না, মেমোরি নেই, কোনো কিছুই মনে করছি না, আমি কোনো জিনিস প্ল্যানিং করছি না, কোনো পুরনো জিনিসের চিন্তা করছি না, কোনো অ্যাংজাইটি নেই, কোনো উল্লাসও নেই, আমার একদম স্থির শান্ত মন, কিছুই জানা নেই, ব্ল্যাঙ্ক, একদম স্টিল। এইটাকে বলে আনন্দময়। এটা আনন্দময়ের একটা আভাস পাওয়া যায়, যেটা কিছুটা আমরা গভীর নিদ্রা, সুষুপ্তিতে অনুভব করতে পারি। সেইটাই, ইফ ইউ শাট ডাউন এভরিথিং, ফিজিক্যাল ওয়ার্ল্ড, দি বডি, সেন্সারি ওয়ার্ল্ড, মেন্টাল ওয়ার্ল্ড, আমাদের যে ইন্টালেকচুয়াল ওয়ার্ল্ড, সবই যদি আমি বন্ধ করি, সুইচ অফ করে দিই, যেমন গভীর ধ্যানে হয় কিংবা গভীর নিদ্রাতেও একরকমভাবে হয়। গভীর ধ্যানে হয় সাধনার সাপেক্ষ, আর গভীর নিদ্রা হয় প্রকৃতি জন্য, প্রত্যেক সবাইকারই হয়। সেটাকে যদি আমি সিমুলেট করি, এটা আভাস পাওয়া যাবে সে আনন্দময় কেমন, সেটা আছে আমাদের। সেইটা কি আমি? সেটাও তো আসে আর যায়। নিদ্রার থেকে আমি ঘুমিয়েও পড়ি, আবার ঘুমোর থেকে উঠেও পড়ি। যে ঘুমিয়েছিল সেই উঠে পড়ে, আলাদা কেউ নয়। ঘুমোচ্ছে আরেকজন, আর আমি উঠেছি বলতে পারি না। আমরা যখন when we claim আমি খুব ভালো ঘুমিয়েছি, তার মানে আমিই ঘুমিয়েছি, আমি ছিলাম সেটা। আবার যখন আমরা বলি এখন আমি উঠেছি, মানে সেই আমিই উঠেছি, তার ঘুমটা এলো আর গেল, সেই স্থিতিটা এলো আর গেল। সবিকার, আমি নির্বিকার। আর একটু দার্শনিক দিক থেকে বলতে গেলে, যেটা এটা ঠিক বলা হলো না, পণ্ডিত যারা থাকবেন তারা আপত্তি করবেন, তারা বলবেন হ্যাঁ, আনন্দময় কোষটাও সবিকার, যেহেতু সত্য রজ তম সেখানে আছে, সেটা ক্রমাগত পরিবর্তনশীল, সে অজ্ঞানের লেভেলে সেটা, বাট ডাইনামিক, ইট ইজ চেঞ্জিং। দ্বিতীয়, ওটাও দৃশ্য, আমি দ্রষ্টা, আমি তো গভীর নিদ্রার অনুভব করছি। আর আমি চেতন, ওটা জড়। সব বন্ধ করে স্থির করে দিলাম, স্ক্রিনটা ব্ল্যাঙ্ক করে দিলাম, অন্ধকার হয়ে গেল, তো সেটা হচ্ছে জড়, আমি দেখছি। সেই জড়টাকে আমি এখন দেখছি, ছবিটাকে আমি দেখছি, ছবি যদি বন্ধ করে দেওয়া হয় সেই ব্ল্যাঙ্ক স্ক্রিনটাকেও আমি দেখছি, আমি চেতন রয়ে গেলাম। ওটা কিন্তু ছবি থাকা সত্ত্বেও জড়, ছবি বন্ধ করে দিলে ওটা জড়। তেমন গভীর নিদ্রা হচ্ছে একটা জড় স্থিতি, আনন্দময় কোষ হচ্ছে জড়। আচ্ছা, তা তো বটে, তাহলে আমি নই। সবিকার, নির্বিকার, দ্রষ্টা দৃশ্য, চেতন জড়, অতএব আমি সেই আনন্দময় নেই। আনন্দময়টাও একটা কোষ। বেশ, এবার উপনিষদ কিন্তু চুপ হয়ে গেল।
we have come to the deepest part of our analysis. দেখুন, শরীর, প্রাণ, মন, বুদ্ধি, এবার আনন্দময় কোষ যেটা কারণ অবস্থা বলে, সেটাকে আমরা বাদ দিয়ে এগিয়ে যাচ্ছি। তারপরে কোথায় আমাদের মধ্যে আমরা কৌতূহল, এবার নিশ্চয়ই কাছাকাছি পৌঁছে গেছি, এবার দেখাবে আত্মাটাকে, এবার দেখা পাওয়া যাবে, এই ধরেছি, সেই ব্রহ্মকে ধরা হলো। উপনিষদ কিন্তু চুপ, আর কিছু বলে না উপনিষদ। তো স্টুডেন্ট গেটস পাজলড, এবার বলুন আত্মাটাকে দেখান, এই তো হয়ে গেল, পঞ্চকোষ বিচার হয়ে গেল, এবার তাহলে আত্মাটা কোথায়? উপনিষদ কিছুই বলে না। তখন ছাত্র বলে অসৎ ব্রহ্মাইতে বেদতি, তাহলে কি আত্মা নেই, ব্রহ্ম নেই? উপনিষদ ঋষি বলছেন অসন্নেব স ভবতি, যদি না থাকতো তুমি থাকতে না, তোমাকেই তো আত্মা বলা হচ্ছে, তুমি তো আছো। বলে হ্যাঁ, কিন্তু কোনটা তুমি তো বুঝতে পারছো না। না, তাহলে কি হবে? কি হবে আফটার দ্য ব্রেক আমরা দেখবো এবার। থ্যাংক ইউ। Continue the talk which we started. You saw me on the screen. যা হয়েছে এত অবধি, I'll give a very quick recap. সংস্কৃততে একটা কথা আছে, সিংহাবলোকন, মানে বলা হয় নাকি সিংহ যখন জঙ্গল দিয়ে হেঁটে যায় মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে দেখায়, ইন ইটস রয়্যাল ম্যাজেস্টিক ওয়ে, কতটা দূর এলাম আমরা। তো ওইটা আমরা একটু সিংহাবলোকন করব। কি দেখলাম আমরা এত অবধি? আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানের অনুসন্ধানে আমরা আছি। উপনিষদ বলে দিয়েছে আত্মজ্ঞান কি করে হবে। ইয়ো বেদ নিহিতম গুহায়াম পরমে ব্যোমন, এই যে শরীর মন, এই যে এটা একটা গুহা বলে ভাবুন, আর আত্মা এখানেই আছে। কে বলেছে? আমরা অনুভব করি আমি কোথায় আছি, আপনি কোথায় আছেন, আমরা সবার সঙ্গে সঙ্গে বলবো এই এই তো আমি এখানে আছি। তাহলে উপনিষদ সেইখান থেকে আরম্ভ করছে। আপনাদের কষ্ট হবে না তো? ফ্যান বন্ধ করে দিয়েছে ওখানে। আচ্ছা, উপনিষদ সেইখান থেকে আরম্ভ করছে যে এই শরীর মন রূপ গুহাতেই আমি আছি। এইখানে আমরা প্রবেশ করে, এই গুহার মধ্যে প্রবেশ করে আমরা অনুসন্ধান করব, আমাদের নিজেকে অনুসন্ধান করব। উই আর ট্রাইং টু ফাইন্ড আউট হু অর হোয়াট উই আর। এই দ্য জার্নি হ্যাজ স্টার্টেড। একদম বাহ্যিক এক্সটার্নাল থেকে আরও অন্তর ভেতরে ভেতরে যাচ্ছি আমরা। প্রথমে ধরলাম নিজেকে এই, আর প্রথমেই বলা হয়েছে উই মাস্ট অ্যাপ্রোচ ইট ইন দ্য সিম্পলেস্ট পসিবল ওয়ে। সূক্ষ্ম ঠিকই, কিন্তু সরলভাবে। হ্যাঁ, যখন শরীর বলা হচ্ছে, এই তো শরীর বললাম, শিশুরা যেমন নাক বললে কি বলে, এই তো নাক। তারা কখনো একটা থিওরিটিক্যাল বলে না যে এটা ঘ্রাণেন্দ্রিয় যার দ্বারা শ্বাস প্রশ্বাস হয়, ওরকম নয়। নাক মানে এইটা, কান মানে এইটা, শরীর মানে অন্নময় আত্মা মানে এই তো এইটাই হচ্ছে শরীর। এইভাবে ধরতে হবে, প্রত্যেক স্টেজে নিজেকে ধরতে হবে। শরীর তো কেউ দেখিয়ে দিতে পারে, শ্বাস প্রশ্বাসও কেউ দেখিয়ে দিতে পারে। এবার মন কোনটা নিজেকে ধরতে হবে, বুদ্ধি কোনটা নিজেকেই ধরতে হবে, তারপরে আনন্দময় কোষ কোনটা সেটা নিজেকে ধরতে হবে। আমরা কি দেখলাম? প্রথমে শরীর, গুহার মধ্যে প্রবেশ করলাম। এই শরীর কিন্তু আমি নই। হ্যাঁ, শরীর আছে কিন্তু আমি নই। কেন আমি নই? আমার শরীর আছে কিন্তু আমি শরীর নই। কেন আমি নই? আমরা দেখলাম তিনটে যুক্তি দেখলাম, সবিকার, নির্বিকার, দ্রষ্টা দৃশ্য, জড় চেতন। যেহেতু শরীরটা সবিকার, বিকার হচ্ছে ছোট জন্মর থেকে, ছোটবেলার থেকে এখন বৃদ্ধ অবস্থা, কত রকম বিকার হচ্ছে, কত রকম চেঞ্জ হচ্ছে শরীরের। কিন্তু যেহেতু আমি বলছি আমি সেই এক, জন্ম কার হয়েছিল? আমার হয়েছিল। শিশু কে ছিল? আমি ছিলাম। স্কুলে কে ছিল? আমি ছিলাম। কলেজে গেল, চাকরি করলো কে? যে সংসারের মধ্যে প্রবেশ করলো কে? আমি সেটা, আই এম দ্য সেম ওয়ান। তাহলে আমি নির্বিকার, শরীর সবিকার। আই ক্যানট এক্স্যাক্টলি বি দ্য বডি, বডি ইজ দেয়ার, এটা একটা যুক্তি। আমি শরীরের অনুভব করছি, আমি শরীরকে দেখতে পাই, এই তো শরীর। আচ্ছা, গরম হচ্ছে, আমি তো বুঝতে পারছি। এই যে আমি দ্রষ্টা, শরীর হচ্ছে দৃশ্য। দ্রষ্টা দৃশ্য কখনো এক হয় না। এই যে যেমন এটা দৃশ্য, পোডিয়ামটা, আপনারা দ্রষ্টা, এটা আপনার থেকে আলাদা। চোখ দেখছে, চোখটা এটা দৃশ্য, চোখটা হচ্ছে দ্রষ্টা, চোখটা এই দৃশ্যর থেকে আলাদা। তেমন আমি শরীরের দ্রষ্টা, শরীর আমি কখনো হতে পারি না।
শরীর দৃশ্য। আমি চেতন, আই এম কনসিয়াস অফ দ্য বডি। দ্য বডি ইজ নট কনসিয়াস অফ ইটসেলফ অর এনিথিং এলস, বাট আই এম কনসিয়াস অফ ইট। দেয়ারফর চেতন আর জড়র বিভাগটা বুঝতে হবে যে আমি জড় নই, আমি চেতন। সবিকারত্বাৎ দৃশ্যত্বাৎ জড়ত্বাৎ নাহম দেহ নাহম অন্নময়। যেহেতু অন্নময় শরীর হচ্ছে সবিকার, জড় এবং দৃশ্য, অতএব আমি শরীর হতে পারি না। আরো গভীরে দেখলাম অন্যান্তরাত্মা প্রাণময়। আমি কি প্রাণ? এই যে, হ্যাঁ, এটা পুরোটা প্রাণ নয়, এটা হচ্ছে একটা জাস্ট টিপ অফ দি আইসবার্গ বলা হয়। প্রাণ তো সব রকম ফিজিওলজিক্যাল প্রসেসেস যেটা শরীরটাকে বাঁচিয়ে রেখেছে, সেটাও আমি নই, সেটাও বিকারী। শ্বাস প্রশ্বাস চলছে, প্রাণের কত বিকার হচ্ছে, সেটাও দৃশ্য, আই ক্যান অবজার্ভ। আমরা বললাম যে সেই মাইন্ডফুলনেস মেডিটেশনে কি করা হয়, হ্যাঁ, ব্রিদিং ইন ব্রিদিং আউট, হ্যাঁ, ইউ অবজার্ভ ইট। তুমি দ্রষ্টা, প্রাণ হচ্ছে তোমার দৃশ্য। আর আমি জড়, আমি জড় নই, আমি হচ্ছে চেতন, প্রাণ হচ্ছে জড়। প্রাণ নিজেকেও জানে না, অন্য কিছুকে জানে না, কিন্তু আমি প্রাণকে জানতে পারছি। অতএব যেহেতু আমি নির্বিকার, প্রাণ সবিকার, যেহেতু আমি দ্রষ্টা, প্রাণ হচ্ছে দৃশ্য, যেহেতু আমি হচ্ছি চেতন আর প্রাণ হচ্ছে জড়, আমি প্রাণ হতে পারি না। তাহলে আমি কে? আরো একটু গভীরে যাই, এই গুহার মধ্যে, এই যে শরীর মন রূপ গুহার মধ্যে আরেকটু গভীরে নিরীক্ষণ করে দেখি, অন্তরাত্মা মনোময়া। একদম যেন আমরা যাকে নিজেকে ভাবি, উই আইডেন্টিফাই উইথ দ্য মাইন্ড। চিন্তা ভাবনা যা হচ্ছে, উই আইডেন্টিফাই উইথ দ্য মাইন্ড। আমাদের সব সংসার কিন্তু এই মনের জন্য। আর অধ্যাত্ম জীবন, মুক্তি লাভ, এও মনের জন্য। হ্যাঁ, সো কিন্তু মন কি পরিবর্তনশীল? হ্যাঁ। মন কি দৃশ্য? হ্যাঁ। মন কি জড়? হ্যাঁ। অদ্বৈত বেদান্ত বলছে মনও জড়। হ্যাঁ, আমি নির্বিকার, আমি দ্রষ্টা, আমি চেতন। আর মন হচ্ছে সবিকারী, মন দৃশ্য, মন হচ্ছে জড়। মন জড় বললে অনেকে বুঝতে পারে না, কি বলছো মন জড়? মন তো চেতন, একদম চেতনে ভরা একদম। কিন্তু একটা সিম্পল এক্সপেরিমেন্ট উইল শো। আমি যখন ভাবছি একটা চিন্তা, আমি যদি ভাবি যে ABCD ভাবলাম, একটা চিন্তা করলাম, সেই ABCDটা একটা লাইক এ মেন্টাল টক। ওটা তো চৈতন্য নয়, ওটা তো নিজেকেও জানে না, আমাকেও জানে না। ABCD কি ভাবছে এই যে সর্বপ্রিয়ানন্দ আমার চিন্তা করছে আবার? না, ABCD ইজ লাইক এ মেন্টাল থট। এটা মেন্টাল, আমি কথা যেমন বলি মেন্টাল টকের মতন ABCD মনের মধ্যে, সেটাকে আমি জানছি। সেই চিন্তাটা নিজেকেও জানে না, সেই যেটা অন্তঃকরণে বৃত্তি, সে নিজেকেও জানে না, অপরকেও জানে না, কিন্তু আমি নিজেকে জানি এবং সেটাকে জানি। অতএব আমি চেতন। চিন্তা ভাবনাগুলো, আমাদের যে ফিলিংসগুলো, আমাদের মেমোরিগুলো সব জড়। দে আর অল অবজেক্টস ইন অ্যাওয়ারনেস। আরও তাহলে আমি মন নই, আরও অন্তর। তাহলে আমি কি আছি? গুহার মধ্যে আরও প্রবেশ করলাম, বুদ্ধিতে পৌঁছলাম। এই মনেরই আরেকটা বিভাগ, খুব সূক্ষ্ম বিচার করছি যে মন দিয়ে, সেটা বুদ্ধি। সেটাও সবিকার, সেটাও দৃশ্য, সেটাও জড়। হ্যাঁ, তাহলে আমি সেই বিজ্ঞানময়, সেটাও নই। আরও অন্তরে প্রবেশ করলাম, যেখানে জগতের কোনো অনুভব নেই, যেখানে শরীরের অনুভব নেই, মন শুয়ে পড়েছে একদম নিস্তব্ধ শান্ত, যেমন গভীর নিদ্রাতে হয়, সেটাকে আনন্দময় বলে, কজাল স্টেট। কিন্তু সেটাও আমি নই, যেহেতু সেটা সবিকার, সেটা হচ্ছে দৃশ্য, সেটা জড়। তাহলে কি পেলাম? এতক্ষণ অবধি আমরা দেখি আমাদের যে প্রোগ্রেস, দ্য ম্যাপ অফ আওয়ার প্রোগ্রেস, হোয়াট হ্যাভ উই ডান সো ফার। যেটা যেটা মনে হচ্ছিল যে আমি, এখন সেই প্রত্যেকটা রিজেক্ট করা হচ্ছে। 5টা ক্যান্ডিডেট আমরা দেখলাম, এইটা তো আমি না, রিজেক্ট করা হলো। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। হ্যাঁ, না আহম, আমি নই এগুলো। কেন? সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ। যেহেতু এগুলো বিকারী, যেহেতু এগুলো দৃশ্য, যেহেতু এগুলো জড়, আমি নির্বিকার, আমি দ্রষ্টা, আমি চেতন। এর একসঙ্গে কখনো এটা এক হতে পারে না। অতএব এইগুলোর থেকে আমি আলাদা। এগুলো তো জিনিস, এটা যেমন একটা জিনিস, এটা একটা জিনিস। এই শরীর, প্রাণ, মন, এগুলো জিনিস, সূক্ষ্ম জিনিস এগুলো, অবজেক্টস, দে আর নট মি। তাহলে আমি কে? উপনিষদ এখানে চুপ করে গেল, ভেরি স্কিলফুল টিচার। উপনিষদ চুপ করে গেল।
আমরা সাধারণত ভুল করি যখন আমরা অদ্বৈত বেদান্ত পড়ি, আমরা 5টা কোষের বিষয়ে বলে এই 5টা কোষ আমি নই, এর পারে আমি আত্মা, এই বলে শেষ করে দিই, আর সব পুরো লেসনটাই গুপলেট হয়ে গেল। সেখানে শিষ্যের যে ব্রহ্মজ্ঞান হওয়ার চান্সটা ছিল সেটা বন্ধ হয়ে গেল। উপনিষদ কি স্কিলফুলি দেখাচ্ছে, উপনিষদ কিচ্ছু বললো না হ্যাঁ যে তুমি কে। এখন শিষ্য পাজলড, আচ্ছা এবার দেখান, আত্মাকে দেখান, এই তো গুহার মধ্যে আমি প্রবেশ করে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরে পৌঁছে গেছি। আচ্ছা এই প্রত্যেকটা কিন্তু এইভাবে ধরবেন, হ্যাঁ যেমন নাক, শরীর, প্রাণ, মন, বুদ্ধি, এইভাবে ধরবেন। তাহলে আমি কোথায়? আমি তাহলে নেই, আত্মা নেই, ব্রহ্ম নেই। অসৎ ব্রহ্ম ইতি বেদ চেত, তাহলে কি চৈতন্য ব্রহ্ম আত্মা বলে কিছু নেই? ঋষি বলছেন আসন্নেব স ভবতি, তাহলে তো তুমি নিজে থাকবে না। যে ভাবে যে ব্রহ্ম নেই, তুমি তো আফটার অল, আমাদের পুরো বক্তব্য হচ্ছে তুমিই ব্রহ্ম, তুমি তো আছো, ইউ আর শিওর অ্যাবাউট ইট। এখন সমস্যাটা এই হয়ে গেছে, আমি আছি, আই এম শিওর, কিন্তু আমি কোনটা আমি পয়েন্ট আউট করতে পারছি না। যেটা পয়েন্ট আউট করছি সেটা আমি নিজেকেই আমাকে স্বীকার করতে হচ্ছে, এটা আমি হতে পারি না। হ্যাঁ, যেমন আমি টেবিল হতে পারি না, আমি শরীরও হতে পারি না, আমি প্রাণও হতে পারি না, মনও হতে পারি না, বুদ্ধিও হতে পারি না। এগুলোর যে অভাবাত্মক বীজাত্মক কারণ অবস্থা আনন্দময়, সেটাও আমি হতে পারি না। তাহলে আমি কে? আমি কোনটা? আমি আছি কিন্তু ধরতে পারছি না আমি কি। এইখানে গল্প গল্প না বললে হবে না, এই জায়গাটা একটা গল্প দরকার আছে। সেটা হচ্ছে যে অনেকে শুনেছে দশম ব্যক্তির গল্প, পুরানো গল্প। এইটা এই জায়গায় প্রযোজ্য, এই ঠিক জায়গায় যেখানে দিতে হয় গল্পটা। 10টি বন্ধু তারা গ্রাম থেকে বেরিয়েছে, আরেক জায়গায় যাবে নদী পার করে। তো তারা যাচ্ছেন, নদী পার করলেন, পার করে ওপারে গিয়ে হঠাৎ তাদের সন্দেহ হয়েছে, আচ্ছা সবাই কি পার করেছে নাকি ডুবে গেল কেউ? গুনে দেখি। একজন গুনতে আরম্ভ করলো, 1 2 3 4 5 6 7 8 9। এই দাঁড়াও 1 2 3 4 5 6 7 8 9। ওরে বাবা, তুই ডুবে গেছে? কে ডুবে গেছে? কে ডুবে গেছে? দশম ব্যক্তি ডুবে গেছে। 10th person is drowned। এই তো 9 জনকে পাওয়া যাচ্ছে, রোল নাম্বার 1 to 9। রোল নাম্বার 10 গেল কোথায়? অন্য বলছে তুমি গুনছো না ঠিক করে, আমি গুনে দেখি। যে গুনছে সেই দেখছে 9 জন আছে, দশম ব্যক্তি নেই। তাদের কান্নাকাটি, হাহাকার। পাশ দিয়ে একজন যাচ্ছিল, সে বলল, ভাই তোমরা কাঁদছো কেন? তারা বলল যে এই দেখুন আমরা কি দুর্ঘটনা, হ্যাঁ আমরা এইভাবে পার হচ্ছিলাম, আমাদের বন্ধু বেচারা সে ডুবে গেছে। ডুবে গেছে কি করে জানলে ডুবে গেছে? নেই তো। নেই কি করে জানলে? আমরা গুনেছি 9 জনই আছে, দশম ব্যক্তি নেই। তো সেই লোকটা নিশ্চয়ই গুনে দেখেছে 10 জন আছে, সে বুঝে গেছে কি হয়েছে। তখন সে আশ্বাস দিল, দশম ব্যক্তি আছে, হ্যাঁ তুমি চিন্তা করো না। এটা হচ্ছে গুরু বলল, উপনিষদ বলল, হ্যাঁ বেদবাক্য আমাদের ধর্ম থেকে বলে দিল আছে আছে। হ্যাঁ তখন বলছে তাই? কোথায়? আমরা তো বুঝতে পারছি না, কোথায়? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখান দশম ব্যক্তি কোথায় আছে? তোমরা গোনো। গুনেছি তো আমি। না আরেকবার গোনো। তো গুনছি, আচ্ছা ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। বললাম তো 9 জন। সেই লোকটি তার হাতটা ধরিয়ে ঘুরিয়ে দিল, দশমস্তমসি, দশম ব্যক্তি তুমি, ইউ আর নাম্বার 10। তাই? আচ্ছা দেখি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10। আরে বাবা, দশম ব্যক্তি পাওয়া গেছে, কি আনন্দ! অন্যরা বলছে আমি দেখি। সবাই গুনলো, 1 2 3 4 5 6 7 8 9 10। আরে বাবা, দশম ব্যক্তি পাওয়া গেছে। সবাইকার খুব আনন্দ। তখন আনন্দ লাভ, তাদের দুঃখ চলে গেল। এই যে গল্পটাকে বিদ্যারণ্য স্বামী পঞ্চদশীতে একটা পুরো চ্যাপ্টার আছে, এই গল্পটাকে উনি ভেঙেছেন 7টা স্টেজে। স্পিরিচুয়াল লাইফ, বেদান্ত মতে স্পিরিচুয়াল লাইফের 7টা স্টেজে। প্রথম স্টেজ হচ্ছে অজ্ঞান, স্টেজ 1। দশম ব্যক্তি আছে আমি জানি না, সেই অজ্ঞান থেকে হলো ভ্রম, যে দশম ব্যক্তি ডুবে গেছে। দশম ব্যক্তি আছে জানি না, সে ঢেকে গেছে। এবার আমি ভাবছি কি হলো, নিশ্চয়ই ডুবে গেছে। তাহলে দ্বিতীয় হলো ভ্রম হলো। তার থেকে দুঃখ, সংসার এই সব চলছে, তার কষ্ট, কান্নাকাটি। তারপরের স্টেজ এলো যখন সেই লোকটি এসে বলল দশম ব্যক্তি আছে। হ্যাঁ, এটাকে বিদ্যারণ্য স্বামী বলছেন পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান মানে আমি শুনে নিলাম, ব্যাপারটা পড়ে নিলাম, ইউটিউবে শুনে নিলাম।
কিন্তু আমি বলতে পারি না যে আমি ব্রহ্মজ্ঞানী। আমি ব্যাপারটা বুঝতে পারছি যে আচ্ছা আছে, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, পরোক্ষ জ্ঞান। তারপরে বলছেন যে অপরোক্ষ জ্ঞান কখন হলো? যখন তাকে গোনানো হলো 1 2 3 4 5 6 7 8 9, তুমি 10 10, এই যখন 10th বলে বুঝলো আমি দশম, তাহলে যখন বুঝলো ও আমি তো সেই, এই যখন হলো তার অপরোক্ষ জ্ঞান হয়ে গেল, দশম ব্যক্তি আছে। তারপরে কি হলো? দুঃখ নিবৃত্তি। যে যে ভেবেছিল আমাদের বন্ধু ডুবে গেছে, সেই দুঃখ চলে গেল সঙ্গে সঙ্গে। আর তার সঙ্গে সঙ্গে কি হলো? আনন্দ প্রাপ্তি। আচ্ছা, দশম ব্যক্তিকে পাওয়া গেছে, দারুণ ব্যাপার। ঠিক তেমনই সংসারে আমি যে আত্মা, আমি যে ব্রহ্ম, আমি যে অনন্ত অমর, আমার কোনো লিমিটেশন নেই, কোনো সসীম ভাব নেই, আমার কোনো চাহিদা নেই, আমি পূর্ণ, এটা আমরা জানি না। নাম্বার 1 অজ্ঞান। নাম্বার 2, ওটাকে না জেনে আমার সামনে চকমক করছে কি একটা মন, একটা শরীর, আমার সেইটার সঙ্গে আইডেন্টিফাই করে এবার চললাম সংসার করতে। এটা হচ্ছে ভ্রম, হচ্ছে এটার থেকে সংসার এবং দুঃখ। তৃতীয়, যখন আমি এই যে বেদান্ত, সংসারে দুঃখ হলো। এবার চতুর্থ হচ্ছে যখন সেই বেদান্ত কথা শুনলাম, উপনিষদ পড়লাম, অদ্বৈত বেদান্তের শিক্ষা প্রাপ্ত করলাম, শুনে শুনে আমার একটা ধারণা হলো, তাহলে কি আমি এটা নই? তাহলে কি আমি এর থেকে আলাদা কিছু? হ্যাঁ, তাহলে আমার তখন একটা পরোক্ষ জ্ঞান হলো। এটা যেটাকে আমরা বলতে পারি বুক নলেজ, এটাকে আমরা বলতে পারি আমি বই পড়া বিদ্যা হলো একটা। তারপরে যখন এই বিচারটা করলাম, যেটা আমরা করব এতক্ষণ, যেটা আমরা দেখছি, যে বিচারটা যখন করে এই দশমস্তমসি আমি ধরতে পারলাম, তখন ও আমি বুঝে গেছি আমি সেই ব্রহ্ম, আমি সেই দ্রষ্টা চৈতন্য। হ্যাঁ, আর তারপরে সঙ্গে সঙ্গে এই যে সংসারের জন্য যে দুঃখ কষ্ট মন থেকে চলে যাবে, সেটা বাইরের জগৎ যেমন আছে তেমন থেকে যাবে। ঠাকুরের ক্যান্সারও সারবে না, ঠাকুরের হাত ভেঙে গেছিল এগুলো, সেটা সারলো না, কিন্তু তার জন্য কোনো বিন্দুমাত্র দুঃখ থাকবে না। তিনি তার নিজের অনন্ত রূপকে দেখছেন, তাতে কি আছে, একটা শরীরের কি আসে যায়। আর আনন্দ প্রাপ্তি, পূর্ণত্ব প্রাপ্তি হবে। এই 7টা স্টেজ, 7 স্টেজেস, এই গল্পটাকে উনি অ্যানালাইজ করেছেন বিদ্যারণ্য স্বামী। এবার আমরা দেখি শেষ মুহূর্তে পৌঁছে, হ্যাঁ, গভীরতম জায়গায় পৌঁছে আমরা দেখছি। একটা দুটো প্রশ্ন করি যে আচ্ছা, সেই যে দশম ব্যক্তি, সে খুঁজে পাচ্ছে না কেন? দশম ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না কেন? তার জবাবে সবাই বলবে ও নিজেকে গুনতে ভুলে গেছে, নিজেকে গুনতে ভুলে গেছে। বাইরে সবাইকে গুনছে, নিজেকে গুনতে ভুলে গেছে। আচ্ছা, ঠিক হলো। দ্বিতীয় তাহলে প্রশ্নটা হবে, সে নিজেকে গুনতে ভুলে গেল কেন? সে তো ভালোই গুনছিল, কিন্তু নিজেকে গুনতে পারছে না কেন? তার কারণ কিন্তু সূক্ষ্ম, ভেরি ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে যে যতজনকে ও পেয়েছে 1 থেকে 9 অবধি, সবাই বাইরে, সবাই আলাদা, সবাই অবজেক্ট। সো হি ইজ ইউজ টু অবজেক্ট। 9 জনকে অবজেক্ট রূপে পেল, তো অতএব তার মাথায় ঢুকেই গেছে, তাহলে দশম ব্যক্তিও তো ওইখানে থাকা উচিত। 1 2 3 4 5 6 7 8 9 ওইখানে আছে, তো 10 তো ওইখানে থাকা উচিত। এটাকে আমরা ভাববো এর কি মূর্খতা, কিন্তু আমরা সারাক্ষণ করছি এটা। হ্যাঁ, যে ব্রহ্মজ্ঞানী, আত্মজ্ঞানী বলবে তোমরা সারাক্ষণ ওই মূর্খতা করছো। তোমরা যে বাইরে আত্মাকে, ব্রহ্মকে ধরার চেষ্টা করছো, এই যে ব্রহ্ম ধরলাম, ওই রকম হবে না। তার কারণ, আর আমরা এটা কেন করছি, তার কারণ এইটা যে আমরা এতদিন যা দেখে এসেছি, এতদিন জীবনে যা জন্ম জন্মান্তর ধরে যা অনুভব করে এসেছি, সেগুলো অবজেক্ট, সেগুলো দৃশ্য, সেগুলো একটি পদার্থ, বাইরে মানুষ, জীব জন্তু, জড় পদার্থ, সব কিছু সেগুলো অবজেক্ট। অতএব আমাদের মধ্যে আমার দৃঢ় প্রত্যয় হয়ে গেছে যে সত্য জিনিস মানে একটা অবজেক্ট হবে। যে অতএব যখন আত্মা, ব্রহ্ম, চৈতন্য এসব কথা শুনি আমরা ভাবি কোনটা, ওটা কোনটা? হ্যাঁ, ওদিকে উত্তরাখণ্ডের দিকে সাধারণ ভাষায় ওরা বলবে কোন চিজ হ্যাঁ, কোন জিনিস ওটা? জিনিস নয় ওটা। বড় দার্শনিক ডেভিড হিউম, তিনি বলছেন যে আচ্ছা, এই যে সেলফ সেলফ বলে কথা হয়, এটা তো আমি যে পাই না। যখন আমি নিজের মধ্যে, when I introspect deeply into myself, I find thoughts, memories, ideas, perceptions, judgments
বাট নাথিং করসপন্ডিং টু আ সেলফ। সেলফ বলে কোনো জিনিস, আত্মা বলে সেলফ বলে কোনো জিনিস খুঁজেই পাচ্ছি না, অথচ আমি আছি। এখানে দার্শনিক উনি ঠিক ওই দশম ব্যক্তি যে ভুলটা, ওই অত বড় দার্শনিক হয়েও কিন্তু ওইটাই করছেন। উনি কি করছেন, যা অনুভব করা যায়, যেগুলো অবজেক্ট, সেইখানে উনি নিজেকে খুঁজছেন। অবশ্যই খুঁজে পাবেন না। এই যে আমরা কিন্তু সেই একই ভুল করছি। আমরা ভাবছি আচ্ছা শরীরটা নয় আমি, প্রাণটা নয় আমি, মনটা নয় আমি, বুদ্ধিটা নয় আমি, হ্যাঁ, তার সবগুলো বাদ দিয়ে দাও, অন্ধকার আনন্দময় নয় আমি সেটা। তাহলে আমি কোনটা? আরেকটা কিছু জিনিস এবার আমি খুঁজছি, আরেকটু সূক্ষ্ম জিনিস, আরেকটা কিছু না, ওরম কিছু নেই। কিন্তু এই যে পাঁচটাকে যে অনুভব করছে আর এর মাধ্যম দিয়ে জগৎকে অনুভব করছে, সেইটাই আমি। ওটা কি করতে হবে? এইভাবে তাকে করতে হবে। আমরা একটা এক্সারসাইজ করবো একটু পরে, লেট আস সি ইফ উই ক্যান ক্যাচ। ওটাকে এবার ওই শিশু যেমন ধরে নাক, ওইভাবে ধরতে হবে। এই শরীর আমরা করবো একটু পরে। আচ্ছা, আরো গভীরে, এই প্রাণ, এই মন, এই হচ্ছে বুদ্ধি। সব অভাব হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে, শান্ত হয়ে গেলে এই রকম। এই সবগুলোকে কে দেখছে? তখন এইভাবে ঘোরাতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, ওখানে দশম খুঁজলে হবে না, ওখান থেকে হাতটা ঘুরিয়ে এখানে দিতে হবে। ঠিক তেমনই ওই আনন্দময় কোর্স থেকে, আনন্দময়ের থেকে, বুদ্ধির থেকে আনন্দময়, আনন্দময়ের থেকে এবার এই ঘোরানোটা কেউ শেখাতে পারে না, নিজেকে ঘোরাতে হবে। এটা কেউ করে দিতে পারবে না। খুব সোজা, কিন্তু আবার খুব মানে আমরাই ওটাকে খুব খুব শক্ত করে রেখেছি। ওটাকে তার শক্ত করার একটা কারণ হচ্ছে আমরা বাইরে দেখছি। শক্ত করার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা অভ্যেস করে ফেলেছি অবজেক্ট খোঁজা। যখন নিজেকেও ধরতে যাব, নিজেকে অবজেক্ট রূপে ধরার চেষ্টা করব, এ মুশকিল হয়ে যায়। তখন আমাদের করতে হবে কি, এই যখন এটাকে ঘোরাবো আমরা, তখন এইটুকু নিজেকে ধরার চেষ্টা করবেন না, নিজেকে ধরতে পারবেন না কখনো। যে ফ্ল্যাশ লাইট মানে টর্চের আলো, সেটা দিয়ে সবকিছু প্রকাশিত করা যায়, কিন্তু সেটা দিয়ে টর্চের আলোটাকে, টর্চটাকে প্রকাশিত করার চেষ্টা করুন, পারবেন না। যতবার ঘোরাবেন টর্চটা পেছনে চলে যাবে ওটা। অতএব আমাদের কি করতে হবে, ওই যে ঘোরাবো আমরা, ঘুরিয়ে নিয়ে শুধু এইটুকু জানবো কোনটা আমি নই, অথচ আমি আছি। আমি তো আছি। আর কোনগুলো আমি নই, শরীর মন প্রাণ, এগুলো আমি নই, ওইটুকু জেনে থাকলে ওটা অটোমেটিক্যালি হবে। তখন প্রকাশিত হয়ে যাবে, ও এইটা আমি। এইবার আমি বলে যাব, যাদের ইচ্ছে তারা একটু চোখ বন্ধ করে ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইট। এটা আরামে একটু বসলেন শান্তভাবে। যদি কেউ মনে করে এটা সিম্পল থট এক্সপেরিমেন্ট, এমন কিছু বিরাট ব্যাপার নয়, বাট ইটস দ্য মোস্ট প্রফাউন্ড থিং। এই সকল উপাসনা, সকল দর্শন, সকল ধ্যানের নির্যাস এইখানে। এটা যদি ধরতে পারি তাহলে আর কিছু দরকার নেই। এটা যদি না ধরতে পারি, সব কিছু দরকার আছে। হনুমান জিজ্ঞেস করছেন রামচন্দ্রকে যে মুমুক্ষু, যে মুক্তিকামী, সে কি করে তার মুক্তি হবে? তো রামচন্দ্র বলছেন মান্ডুক্যম একমেবা অলম মুমুক্ষু নাম বিমুক্তয়ে। বলছেন মান্ডুক্য উপনিষদ একাই হচ্ছে সাফিসিয়েন্ট, যেখানে ওঙ্কার আছে, অ উ ম, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এটা একটা পড়লেই যারা মুক্তিকামী তাদের মুক্তি হয়ে যেতে পারে, হবে। যদি না হয়, তারপরে রামচন্দ্র ওখানে 108টা উপনিষদের লিস্ট দিয়েছেন, তাহলে এটা সিলেবাস। যদি একটাতে না হয় তাহলে এটা সিলেবাস। কাশ্মীরি শৈবিজমে বিজ্ঞান ভৈরব নামক একটি টেক্সট আছে, 112খানা মেডিটেশন দিয়েছে সেখানে, 112, ওগুলোকে ধারণা বলে। প্রত্যেকটাতে যে কোনো একটাতে ব্রহ্মজ্ঞান অনুভূতি হয়ে যেতে পারে, এনলাইটেনমেন্ট হতে পারে, যে কোনো একটাতে 112খানা উপায় দিয়েছে। কিন্তু সেখানে অভিনবগুপ্ত একটা অদ্ভুত কথা বলছেন, বলছেন যে নিজের স্বরূপ, ওরা তো শিবস্বরূপ বলে, নিজেকে শিবস্বরূপ, জীব যে শিব জেনে নিয়েছে, তার জন্য এগুলো কোনো কিছু দরকার নেই। আর যে ভাবছে এইগুলো দিয়ে আমি নিজে শিবকে ধরতে পারবো, সে একটা ঘট দিয়ে সূর্যকে প্রকাশিত করার চেষ্টা করছে।
একটা মৃত্তিকার একটা মাটির কলসি দিয়ে সূর্যকে প্রকাশিত করার। সেই কথার মাঝখানে অভিনব গুপ্তের যে এই যে ইউজ অফ ওয়ার্ডস, এর ভেতরেও কিন্তু মুক্তির দ্বার খোলা আছে। হ্যাঁ, আমি মন দিয়ে নিজেকে ধরবো, এটা যেন কলসি দিয়ে সূর্যকে প্রকাশিত করা হচ্ছে। সূর্য তো আছেই, সে কলসিটাকে প্রকাশিত করছে। আমি তো আছি, আমি মনটাকে প্রকাশিত করছি। মন কখনো আত্মাকে ধরতে পারে না, কলসি কখনো সূর্যকে প্রকাশিত করতে পারে না, দরকারও নেই। ক্যানট ডু ইট, ইউ নিড নট ডু ইট। তুমিই প্রকাশিত করছো। এইবার এইটাকে মনে রেখে আমরা এগোবো। So if you relax and sit quietly, যার ইচ্ছে চোখ বন্ধ করতে পারে। এবার আমরা শরীরের ধারণাটা করি, আবার আমাদের ফিলিংস, এই যে we are all feeling the body, একটা বডি সেন্সেশন আছে। এবার এটাকে মনে মনে আই লেবেল ইট। হ্যাঁ, গুহার মধ্যে প্রবেশ করছি, আমি লেবেল করে দিলাম, মনে মনে একটা এই নাম দিয়ে দিলাম, এই শরীর, এই অন্নময়। এটা কিন্তু আমি নই, এটা একটা জিনিস। হ্যাঁ, দৃশ্য, আমি এটার দ্রষ্টা, এটাকে আমি অনুভব করি, এটা একটা দৃশ্য, এটা ক্ষেত্র, আমি ক্ষেত্রজ্ঞ। এটা সবই কাজ, সারাক্ষণ পাল্টাচ্ছে। এটা ছোটবেলা থেকে আজ অব্দি পাল্টে গেছে, এর পরেও পাল্টাবে। আর আমি চেতন, এ তো আমি অনুভব করতে পারছি আমি চেতন। এই জিনিসটা একটা জড় জিনিস। এগিয়ে যাই, আরো গভীরে যাচ্ছি। এবার শ্বাস প্রশ্বাস নিন, ব্রিদিং ইন, ব্রিদিং আউট। হ্যাঁ, নিজের মতন করে, খুব নর্মালি, উইদাউট ট্রাইং টু চেঞ্জ দ্য ব্রেথ। যদি গভীর শ্বাস আসে, দেখলেন এটা গভীর শ্বাস আসছে। যদি শ্যালো ব্রিদিং হচ্ছে, লং ব্রেথ, শর্ট ব্রেথ, যাই হচ্ছে, আই এম অবজার্ভিং ইট। এইটাকে প্রাণ, এই প্রাণও কিন্তু সবই কার। ইট ইজ চেঞ্জিং, আই অ্যাম আনচেঞ্জিং। ইট ইজ অ্যান অবজেক্ট, দৃশ্য। এটা তো আমি বুঝতেই পারছি, অনুভব করতে পারছি, আমি দ্রষ্টা। আর এটা জড়, এটা একটা বায়ুর ক্রিয়া, আমাদের ফুসফুসের ক্রিয়া এটা একটা। আর আমি তার দ্রষ্টা, তো আমি চেতন, এটা জড়। যেহেতু আমি নির্বিকার, দ্রষ্টা, চৈতন্য, আর এই প্রাণ, শ্বাস প্রশ্বাসটা হচ্ছে সবিকার, দৃশ্য এবং জড়, আমি এটা নই। এটাকে বললাম প্রাণময়, প্রাণময় কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ। আমরা আরো গভীরে প্রবেশ করি। দেখুন নিজের ভেতরে সিনেমার মতন কত চিন্তা, কত রকম অনুসন্ধান, কত কথাবার্তা চলছে মনের মধ্যে। চ্যাটারিং মাইন্ড, এটাও সবিকার, আমি নির্বিকার। এটাও দৃশ্য, আমি দ্রষ্টা। মনের প্রত্যেকটা বৃত্তি, মনের প্রত্যেকটা চিন্তা জড়, তার নিজস্ব চৈতন্য কিছু নেই। আমার আলোকে আলোকিত, আমার চৈতন্যে উদ্ভাসিত, আমি চেতন, ওটা জড়। অতএব মন, সমগ্র মন, তার যত চিন্তা, যত অ্যাংজাইটি, যত ফিয়ার, যত ইচ্ছা, যত আকাঙ্ক্ষা, যত স্মৃতি, হ্যাঁ, যত বুদ্ধি, ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, আমি কোনোটাই নই। ওগুলো আছে, আমি তাদের দ্রষ্টা। আমি মন নই। তাহলে আমি কে? মনটা হয়ে গেল মনোময় কোষ। আমরা আরো ভেতরে প্রবেশ করছি। বুদ্ধি, মনেরই আরেকটা বিভাগকে নাম দিয়ে দিচ্ছে বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। এই বুদ্ধি কত জিনিস শিখেছে ছোটবেলার থেকে, কত জিনিস বুঝতে পারেনি, তারপরে বুঝেছে, হ্যাঁ, এখনো বোঝার চেষ্টা করছে। এটাও একটি যন্ত্র। এটা সবিকার, আমি নির্বিকার। এটা দৃশ্য, আমি দ্রষ্টা। একটা জিনিস, বুদ্ধিটাও একটা সূক্ষ্ম জিনিস, একটা পিস অফ ইকুইপমেন্ট। এটা জড়, আমি চেতন। অতএব আমি বুদ্ধি নই, বুদ্ধিটা হয়ে গেল বিজ্ঞানময় কোষ। আমি আরো গভীরে প্রবেশ করলাম। এবার অনুভব করুন, জগৎকে আমি দেখতে পাচ্ছি না। আই ডু নট সি এনিথিং, হিয়ার, স্মেল, টেস্ট, টাচ এনিথিং। আই অ্যাম নট থিঙ্কিং অফ এনিথিং। আমি কোনো স্মৃতি কাজ করছে না, আমি কোনো চিন্তা করছি না, আগে কি হয়েছে, পরে কি হবে, কোনো চিন্তা নেই। আমার নাম পর্যন্ত আমি ভুলে গেছি, কিচ্ছু জানি না, আমি কিচ্ছুই চিন্তা করছি না। লেট গো অফ এভরিথিং। আমি যে এই প্রসেসটা করছি, এই চিন্তাটাকেও ছেড়ে দিন। একটা গভীর স্থিরতা,
গভীর ব্ল্যাঙ্কনেস, এটা আনন্দময় কোষের একটা আভাস। কিন্তু এটাও আমি দেখতে পাচ্ছি, এটাও একটা জিনিস, এটা দৃশ্য। সব বৃত্তির অভাব, সেটাও দৃশ্য, সেটাও জড়। আর সেই অবস্থার পরিবর্তনও হবে, আরেকটু কিছুক্ষণ পরে আবার জেগে উঠবে মানুষ। তো সেটা হচ্ছে সবিকার, আমি নির্বিকার, আমি দ্রষ্টা, আমি চেতন। ওটা হয়ে গেল আনন্দময় কোষ। তাহলে না হাম अन्नमय कोश, प्राणमय कोश, मनोमय कोश, विज्ञानमय कोश, आनंदमय कोश, पंचकोश विलक्षणोहम, पांचटी कोश থেকে আমি আলাদা, এটা পরিষ্কার হয়ে গেল, বুদ্ধিতেই পরিষ্কার হয়ে গেল, বুদ্ধি এইসব বিচার করছে। এইবার সেইখান থেকে ওই দশমস্তমসির মতন তুমি দশম, এইভাবে লেট মি টার্ন। কে দেখছে এই যে অন্ধকার স্থির কিছুই নেই, সেটা কে দেখছে? তাকে আমি অবজেক্টিফাই করতে পারি না, আমি সেই দ্রষ্টা, আনন্দময়ের দ্রষ্টা, বিজ্ঞানময়ের দ্রষ্টা, মনোময়ের দ্রষ্টা, প্রাণময়ের দ্রষ্টা। হ্যাঁ, আমি অন্নময়ের দ্রষ্টা। এই পাঁচটি কোষের সাহায্যে আমি জগতের দ্রষ্টা। এই দ্রষ্টাতে কোনো চিন্তা নেই, এই দ্রষ্টাতে কোনো ইন্দ্রিয় গ্রাহ্য কোনো রকম পারসেপশন নেই, শুধু চৈতন্য। ঠাকুরের ভাষায় যা আছে তাই চৈতন্য। তাকে অবজেক্টিফাই করবেন না, তাকে নাম নাইবা দিলেন, কিন্তু আমি সেই। একটা ভেবে দেখুন, হ্যাঁ, যে আচ্ছা কোনো চিন্তা ছাড়া, কোনো মেমোরি ছাড়া, জগৎ ছাড়া শুধু আমি ওই রকম আছি, তখন আমার কি চাই? কিছুই নয়। তখন আমার কিসের ভয়? কোনো ভয় নেই। কিসের এক্সপেকটেশন? কোনো এক্সপেকটেশন নেই। কিসের দুঃখ? কোনো দুঃখ নেই। আমি আছি বলেই তো সব প্রকাশিত, পঞ্চকোষ প্রকাশিত, জগৎ প্রকাশিত। আমি না থাকলে কোনো কিছু প্রকাশিত হতো না। তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাসা সর্বমিদম বিভাতি। That shining, everything is lit up by its light, everything here shines. আমি প্রকাশিত বলে সবকিছু উদ্ভাসিত, আমার দ্বারাই এই সকল প্রকাশিত, আমার আলোকের দ্বারা। আমার আলোক মানে আমি আলোক, আমি প্রকাশ, আমি চৈতন্য। এবার চোখ খোলার আগে ওই যে পঞ্চকোষের দ্রষ্টা আমি, এটা লক্ষ্য করার ব্যাপার। যখন চোখটি খুলব, আমি যখন অনুভব করব মন, বুদ্ধি, প্রাণ, শরীর এবং এই হল, বিশ্বব্রহ্মাণ্ড, জীবন, তখনও কিন্তু সেই দ্রষ্টা আছে। এবার ধীরে ধীরে আমরা চোখ খুলব। এই দেখুন, সেই চৈতন্যের সামনে এই সব, এই সিনেমা আবার চলে এলো। যে চৈতন্য সেই গভীর অন্ধকারে শান্ত অবস্থায় ছিল, যখন মন কাজ করলো, বুদ্ধি কাজ করলো, প্রাণের আমার সংজ্ঞা এলো, শরীরের সংজ্ঞা এলো এবং বাইরের জগৎ দেখলাম, সেই চৈতন্যই কিন্তু এখন আছে। এটা ধরতে হবে। সেই চৈতন্য যে ধোপা যেমন সেই হিরে দিয়ে কাপড় সে ঘষে ঘষে পরিষ্কার করতো, সেই চৈতন্যই দিয়ে আমি জগৎ দেখছি। এটা সেই হিরে, সেই চৈতন্যটাই হচ্ছে সেই হিরে। Now the point here is appreciate the intrinsic nature of that consciousness. As that consciousness, as just that consciousness, you have no problem. বার্ধক্য কোথায় আছে? শরীরে আছে। ক্ষুধা কোথায় আছে? প্রাণে আছে। ডিপ্রেশন কোথায় আছে? মনে আছে।
আমি বুঝতে পারছি না, আমি আমি মানে আমার বুদ্ধি কাজ করছে না। কোথায় আছে? বুদ্ধিতে আছে, চৈতন্যে নেই, আপনাতে নেই ওগুলো। ভালো মন্দ যা পঞ্চকোষে আছে, আমার মধ্যে নয় কিন্তু। আমি পঞ্চকোষ বিলক্ষণ আত্মা, পঞ্চকোষের দ্রষ্টা আত্মা আমি, পঞ্চকোষের অনুভাবিতা প্রকাশক আত্মা আমি, কিন্তু তার থেকে বিলক্ষণ। একজন সাধু ওখানে বলল অদ্বৈত বেদান্ত কিভাবে কাজ করে। जो जहां की चीज है महात्मा जी उसको वहीं रहने दो। প্র্যাকটিক্যাল ইউজ অফ অদ্বৈত, যেটা যেখানকার জিনিস ওটাকে ওইখানে রাখবে। ঠাকুর এটা খুব জোর দিতেন তার ঘরে, যেটা যেখানে আছে সেটা সেখানে রাখতে। একবার একজনকে বলছেন, আচ্ছা যাও তো ওই ওই বটতলা না ঝাউতলায় ওরা পিকনিক করেছিল, তো সেখানে গিয়ে দেখবে কিছু ভেজিটেবল কাটিং পড়ে আছে, তার তলায় আমার ছুরিটা রাখা আছে। সে গিয়ে ঠিক ওটাকে উদ্ধার করে আনলো। আপনি জানলেন কি করে? বলছে এসছিল একজন, ওরা পিকনিক করতে এসছে দক্ষিণেশ্বরে, বলে একটা আপনার কাছে ছুরি হবে? সে ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, বলে শশা কাটার জন্য একটা ছুরি চাই। তাহলে আমি দিলাম। তার মুখ চোখ দেখে তাকে দেখে বুঝেছি মানে কি, সে পিকনিক করতে এসেছে কিন্তু ছুরি আনতে ভুলে গেছে। তাহলে তার চরিত্রটা কেমন? সে নিশ্চয়ই আমাকে ফেরত দিতে ভুলে যাবে। ঠিক ফেরত দিতে ভুলে গেছে। সে যেই কাটা হয়ে গেল সেখানে রয়ে গেল ছুরিটা, সেই সব পিলিংস এর মধ্যে। জো যাহা কি চিজ হ্যায় উসকো ওয়हीं রাখিয়ে। হ্যাঁ, আমি আগে খুব খুশি ছিলাম, কিন্তু বার্ধক্য, ওফ। আমাদের একজন আছেন ওখানে সিনিয়র মেম্বার বেদান্ত সোসাইটিতে নিউ ইয়র্কে, বিল কনরাড। তার এই মাসে 100 বছর বয়স হবে। তো তিনি আমাদের বলেন, স্বামী পবিত্রানন্দজির শিষ্য, তিনি বলেন ওল্ড এজ ইজ নট ফর সিসিস স্বামী। ওল্ড এজ ভীতুদের জন্য বার্ধক্য নয়, বার্ধক্য তারা সহ্য করতে পারবে না। হ্যাঁ, স্ট্রং পারসনস অনলি ওল্ড এজ সহ্য করতে পারবে, মানে ওল্ড এজটা এতই কষ্টকর। আর ওখানে সিস্টেম হচ্ছে, যদি 911 টিপে দেওয়া হয়, ওই 3 থেকে 4 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসবে, ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স সব চলে আসবে তখন। আমি 2 বার করেছি, নিজের জন্য নয়। একবার একজন অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তার জন্য ডাকলাম। তারপরে সে অদ্ভুত কাণ্ড, ম্যানহাটনের মাঝখানে সন্ন্যাসী ডাইরেকশন দিচ্ছেন অ্যাম্বুলেন্সকে কোথায় কোথায় যেতে হবে। তো দেখলাম সেই বৃদ্ধ মানুষ, শেষে উনি এখন একটা অ্যাসিস্টেড লিভিং ফ্যাসিলিটিতে গেছেন। শেষে যখন ছিলেন আমাদের আশ্রমের পাশের বাড়িতে, শেষের দিকে উনি অ্যাম্বুলেন্সটাকেই ওই উবেরের মতন ব্যবহার করতে আরম্ভ করে দিয়েছিলেন। যেখানে যাওয়ার দরকার ওই 911 থেকে অ্যাম্বুলেন্স উঠে পড়লেন। তো এখন ভালোই আছেন। বার্ধক্য কিন্তু শরীরের, ঠিক কথা। বার্ধক্য ইটস এ ভেরি ডিফিকাল্ট টাইম। তাই জন্য বলছেন দুঃখের স্বরূপ কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি। বার্ধক্য হচ্ছে দুঃখ, শরীর খারাপ হওয়া দুঃখ, মৃত্যু হচ্ছে দুঃখ। আর তার জন্য জন্মটাও দুঃখ, কারণ জন্ম দিয়ে তো এগুলো সব আসছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুসন্ধানম এতদ জ্ঞানমিতি প্রোক্তম। বলছে জ্ঞান মানে প্রথমে দেখতে হবে যে এগুলো দুঃখ। গান গাইছিলেন, যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা। বোঝা লাগতে হবে, প্রবলেমটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। বাট দ্য প্রবলেম ইজ ইন দ্য বডি, অন্নময় কোষে, আমাতে নয়। আচ্ছা, ক্ষুধা তৃষ্ণা শরীর খারাপ এগুলো প্রাণময় কোষের, ভালো মন্দ সব ওই অন্নময় প্রাণময়, আমাতে নয়। মনের মধ্যে ডিপ্রেশন, ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, এটা ভালো নয়, ওটা ভালো, এগুলো মনের মধ্যে। বারণ করছি না যে আছে বলে, কিন্তু আছে, সেগুলো মনে আছে, এইখানে আছে, আমার মধ্যে নেই। এটা যে কত বড় ফ্রিডম! পঞ্চকোষে আমাদের সকল সমস্যা, ভালো মন্দ সবকিছু সেখানে, সেগুলো থাক সেখানে, কিন্তু আমার নয় সেগুলো। মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করছেন, সারা রাত অ্যাজমাতে কষ্ট পেয়েছেন, অ্যাজমার কষ্ট চলছে, তাকে বিছানায় বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে বসানো হয়েছে। তখন উনি প্রেসিডেন্ট বেলুড় মঠের। সকালবেলা সাধুরা আমরা প্রণাম করতে যখন যাই প্রেসিডেন্ট মহারাজকে, সেরকম সাধুরা তখনকার দিনে গেছে। মহারাজ আজকে আপনি কেমন আছেন? বলছি আমি ভালো। না মানে আমরা শুনলাম আপনার সারা রাত কষ্ট হয়েছে। তখন উনি বলছেন, ও তুমি বলছো শরীরটা একেবারেই ভালো নয়, একেবারেই ভালো নয়। তার মানে উনি শরীরটাকে, শরীর খারাপ, অ্যাজমা, সেটা শরীরের মধ্যে, প্রাণের মধ্যে, আমার কিছু না, আমি ভালো আছি। তুমি শরীরের বিষয়ে জিজ্ঞেস করছো, শরীর একেবারে ভালো নেই। এটা আমরাও বলতে পারবো,
जो जहाँ की है उसको वहीं रहने दो। द्रष्टा चैतन्य किंतु इट्स फ्री ऑफ इट। One very important fact of Vedanta, thing to know about Vedanta is what is done in practice must be carried on into life. বেদান্ততে এটা খুব সুবিধে, যেটা প্র্যাকটিস আর লাইফের মধ্যে মার্জিন নেই, কোনো বর্ডার নেই। এই যে আমরা দেখলাম একটা প্র্যাকটিস করলাম, তো আমি চৈতন্য, শরীর মন নই, ওই চৈতন্য যদি আমি নির্ধারিত করেছি, কোনো সন্দেহ হবে না এই চোখ খুলে আমি যে কথা বলছি, এই জীবনের মধ্যে ইনভলভ, সেই একই চৈতন্য আছে এখন। আর সেটার যে ট্রাবল ফ্রি নেচার ছিল সেই অবস্থাতে দেখেছিলাম তার কোনো সমস্যা নেই, সে তার এখনো কোনো সমস্যা নেই, এখনো কোনো সমস্যা নেই। হ্যাঁ, সংসারের লেভেলের সমস্যা আছে, সেগুলোকে নাও আই ক্যান ডিল উইথ ইট, আমার কিছু যায় আসে না। এবার যতটা পারি আমি করব। তারপরে ঈশ্বরের সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, পঞ্চকোষ তিনি দিয়েছেন, যতদিন তিনি লোন দিয়েছেন তা চলছে, একদিন চলবে না। আমার আগেও কিছু নয়, পরেও কিছু নয়। রামকৃষ্ণানন্দজি তখন চেন্নাই রামকৃষ্ণ মঠে আছেন, মেড্রাসে। তো আমেরিকার থেকে একজন মেম সাহেব এসেছিলেন, সিস্টার দেব মাতা। তো মাতাজি ওনার ওখানে থেকে খুব কাছ থেকে তাকে দেখেছেন। তো রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ তার যে স্ট্রাগল, ওই মেড্রাসে মঠ করার জন্য কত কষ্ট পেয়েছেন, মানে সেগুলো পড়ার মতন। কোনো সাপোর্ট নেই। আর সেই ম্যাড্রাসের এই যে গরম, এটা কি ভাবছেন, সে ম্যাড্রাসে আরও বেশি গরম, তখন কোনো ইলেকট্রিসিটি ফ্যানেরও ব্যাপার নেই। সেই অবস্থাতে খাওয়া দাওয়াও ঠিক ছিল না। এক সময় যেমন উনি প্রতিদিন ঠাকুরকে ভোগ দিতেন, একদিন কিচ্ছু নেই, মঠে কিচ্ছু নেই। তো উনি বলছেন, উনি ঠাকুরকে বকছেন যে তুমি আমার পরীক্ষা নিচ্ছ, দাঁড়াও। বলছে আমি সেই সমুদ্রের ধারের বালির থেকে নাড়ু তৈরি করে তোমাকে খাওয়াবো, আমি নিজেও সেটা খেয়ে থাকবো। ঠাকুরের ছবি দেবেন, উনি করতে একদম উদ্যত। তখন হঠাৎ সেই সময় একজন ভক্ত অনেক মিষ্টান্ন খাবার টাবার নিয়ে হাজির। কিন্তু এই যে ওনার স্ট্রাগলগুলো, উনি ক্লাস করতেন, বেদান্ত পড়াতেন, কোনো সময় কেউ নেই, উনি ওখানে বসে হয় সেদিন লেকচার দিয়ে, পুরো লেকচারটা কাকে দিচ্ছেন, আমি ঠাকুরকে শোনাচ্ছি, কেউ থাকুক আর না থাকুক। আবার কোনো সময় ওখানে গিয়ে বসে ধ্যান করে ফিরে আসতেন। কোনো সময় বৃষ্টি হয়েছে, কোমর অব্দি জল, কেউ আসেনি, উনি ধুতিটাকে হাফ করে ওই জলের মধ্যে গিয়ে ওখানে বসে ক্লাস, ফাঁকা হলে কি একজন দুজন বসে আছে, ক্লাস করে আবার ফিট। এরকম অনেক, টাকা পয়সার তো সমস্যা ছিলই। এসব সব শুনে সিস্টার দেবমাতা বলছেন, আই ফিল সরি দ্যাট সাচ আ সেন্টলি সোল লাইক ইউ হ্যাজ টু সাফার সো মাচ। আপনার কেন এত কষ্ট? আপনি মহাপুরুষ, আপনি সাধু মানুষ, আমার খুব কষ্ট হচ্ছে, কেন ঈশ্বর আপনাকে এত কষ্ট দিচ্ছেন? তখন বলছেন, হি বিকেম এক্সাইটেড, শশী মহারাজ উত্তেজিত হয়ে বলছে, তুমি কি বলছো? আমার অনন্ত জীবন, আমার শান্ত অনন্ত চৈতন্য, আমার জীবন অনন্ত। লেট হিম প্লে অ্যাজ হি উইল উইথ দিস লিটল লাইফ অফ মাইন্ড। এই ছোট্ট একটা জীবন তিনি সৃষ্টি করে দিয়েছেন, তাতে দিয়ে তিনি যা করতে চান করুন না, তিনি লীলা করছেন করুন, আমার কিছু ক্ষতি হচ্ছে তে? আমি তো অনন্ত। আমরাও সেই অনন্ত, সেই চৈতন্য, দ্রষ্টা চৈতন্য, যেটাকে আমরা পঞ্চকোশ বিলক্ষণ আত্মা ধরলাম, সেই অনন্ত। কোনো দুঃখ কষ্ট এখনই নেই। আমি বলছি না যে শরীরে রোগ জ্বালা নেই, আছে। আশেপাশে অন্যদের ব্যবহার, এই জগতের সমস্যা আছে, কিন্তু আপনি যেটা, ইউ অ্যাজ সাচ, আত্মা, কোনো কষ্ট এখনই নেই, আর সেটা অনুভব করা যায়। এবার এতক্ষণ যা হলো, এটা কিন্তু অদ্বৈত নয়। যারা তৈত্তির উপনিষদ ভাষ্য পড়েছেন ওরা লক্ষ্য করবেন, আমি কিন্তু শাস্ত্রীয়ভাবে এগোইনি, একটু বলে দেওয়া দরকার এখানে। অদ্বৈত হচ্ছে একত্ব। এখানে তো আমরা আলাদা করলাম, শুধু পঞ্চকোষ থেকে আমি আলাদা, আমি শরীর নই, আমি মন নই, এই করে আমি চৈতন্য। এটা তো একটা বিরাট বড় স্টেপ। শঙ্করাচার্য যখন গাইছেন চিদানন্দ রূপ শিবোহম, এখন আমরা বুঝতে পারবো উনি কি গাইছেন। উনি প্রথমেই বলছেন না চিদানন্দ রূপ শিবোহম, মনোবুদ্ধিহংকার চিত্তানি নাহম, ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ব্যোম ভূমির ন তেজো ন বায়ু, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। সেটা আমরা কিন্তু এখনই বলতে পারি। এই যে দশম ব্যক্তির গল্পটা করে ওই
আনন্দময় থেকে ওইখানে ঘুরপাক খেলে আমরাও বলতে পারি চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, কিন্তু এর পরেও এগোতে হবে। আচ্ছা বলি, এই পঞ্চকোষের মধ্যে আমি চৈতন্য, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই তো অনেকগুলো পঞ্চকোষ বসে আছে, প্রত্যেকটার মধ্যে আলাদা করে চৈতন্য আলাদা নাকি এক? শ্রীকৃষ্ণ বলছেন ত্রয়োদশ অধ্যায়তে, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই সকল ক্ষেত্রের মধ্যে হে অর্জুন একজনই আছেন। কে সে? তিনি আছেন। প্রথমে যে মহারাজ প্রণাম মন্ত্র বললেন আজকে সকালবেলা, বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, এই পঞ্চকোশ বিলক্ষণ আত্মা, দ্রষ্টা আত্মা, চেতনা আত্মা যেটা সবাইকার মধ্যে আছে, কে? তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন আমি সেটা। এখানে একজনই আছেন, সেই একজনই এই সামনে এতগুলো শরীর ধারণ করে বসে আছেন, এই এতগুলো চোখ দিয়ে দেখছেন, এতগুলো কান দিয়ে শুনছেন, একজনই আছেন এখানে। এই হচ্ছে অর্জুনের বিশ্বরূপ দর্শন, যেটা আমরা খণ্ডিত খণ্ডিত ভাবে জন্ম জন্মান্তরে স্লাইস বাই স্লাইস এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছি একটু 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 করে। যখন অর্জুন চাইলেন তখন শ্রীকৃষ্ণ নিজের বিশ্বরূপ দেখালেন। মানে কি? এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু আমাদের এই জাগতিক বিশ্ব নয়, অন্য অন্য স্বর্গ দেবতারা যারা আছেন, দানবরা যারা আছেন, যাই থাকুক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, আর হোয়াট ওয়াজ ইন দ্য পাস্ট, হোয়াট উইল বি ইন দ্য ফিউচার, সমগ্র একত্র করে তার সামনে দাঁড় করালেন। তাই জন্যই তো অর্জুন এরকম পুলকিত হয়ে বলছে, অল মাই হেয়ার্স আর স্ট্যান্ডিং অন দ্য এন্ড। হোয়াট আ ভিশন দ্যাট ইজ। এই ভিশনটা কিন্তু আমরা সবসময় দেখছি, আমরা সবসময় দেখছি। প্রভু আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, কোটি কোটি মুখ দিয়ে দেখছেন আমাদের, কোটি কোটি চোখ দিয়ে দেখছেন, কোটি কোটি কান দিয়ে শুনছেন, কোটি কোটি হাত দিয়ে মুখ দিয়ে খাচ্ছেন। আমাদের সামনে সারাক্ষণ জল জল করছে এই দৃশ্য। তিনি আছেন, সেই চৈতন্যই আবার আমি, তার অংশ নই। লিটারালি দ্যাট সেম থিং। তত্ত্বমসি মানে ত্বম ততেব তত্ত্বমেব। তুমি সেই চৈতন্য, সেই চৈতন্য তুমি। এই এখনই, right now we are in the presence of the Lord. What a stunning philosophy. বহু চৈতন্য নয়, we are all one consciousness. এটা একটু বলে দিই, যেটা শাস্ত্রীয়ভাবে যদি এটাকে পড়াতাম তাহলে এইভাবে হতো। ওরা যখন অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ করছে, অরিজিনালি যদি উপনিষদে যান, তারা করেছে কি, আগে আমি অন্নময় নয় এটা বোঝার আগে ওরা করছে কি, অন্নময়টাকে এক করে দিচ্ছে। শুধু এই শরীর নয়, দ্য হোল ইউনিভার্স ইজ ওয়ান ওশান অফ ম্যাটার। স্বামী বিবেকানন্দ এখানে বলছেন, দের ইজ ইউনিটি এট দ্য লেভেল অফ ম্যাটার অলসো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা জড় পদার্থের সমুদ্র, যেমন সমুদ্র যেমন অসংখ্য ঢেউ, এখানেও অসংখ্য শরীর, অসংখ্য চেয়ার টেবিল, অসংখ্য জিনিস আছে এখানে। এটা ওশান অফ ম্যাটার ওয়ান। এবার প্রাণের লেভেলে গিয়ে, আমি ম্যাটার নই, আমি প্রাণ, প্রাণের লেভেলে গিয়ে ইটস অ্যান ওশান অফ প্রাণ, ইটস অ্যান ওশান অফ এনার্জি। এখানে বায়োলজিক্যাল এনার্জি আমাদের মধ্যে, এই ইলেকট্রিক্যাল এনার্জি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই শক্তির খেলা চলছে। ওশান অফ ম্যাটার, ওশান অফ এনার্জি। আরও এগিয়ে গেলাম, অ্যান ওশান অফ মাইন্ড, একটা কসমিক মাইন্ড। শুধু আমার মন আমি নয়, এই সমগ্র মন, এর থেকে ঊর্ধ্বে গেলাম সমগ্র বুদ্ধি, এর থেকে ঊর্ধ্বে গেলাম যেটা হচ্ছে সমগ্র কারণ শরীর কিংবা মায়া বলে, তার থেকে ঊর্ধ্বে গেলাম আমি এক চৈতন্য। অলরেডি ওয়াননেস ইজ এস্টাবলিশড অ্যাট দ্য লেভেল অফ অন্ন প্রাণ, অন্ন ম্যাটার, প্রাণ ভাইটাল এনার্জি, মন মাইন্ড, বুদ্ধি ইন্টেলেক্ট, অ্যান্ড দ্য আনন্দময় যেটা হচ্ছে কারণ কিংবা মায়ার লেভেলে। সব জায়গায় একত্র করতে করতে গিয়ে যখন পৌঁছাবে এক চৈতন্যতে পৌঁছাবে। এ পরবর্তীকালে বলতে হবে না যে আমরা সব এক চৈতন্য। আমাকে একজন অধিকার সাধু বললেন, উনি বাঙালি কিন্তু ওখানে হিমালয়তে অনেক দিন আছেন। উনি বললেন, মহারাজ আপনি যা করছেন, এই দুটোকে আলাদা করছেন, হ্যাঁ এটা এত ভালোভাবেই করছেন, পরে একত্র করতে আপনাকে বেগ পেতে হবে। অদ্বৈত তো একত্ব, উই আর অল ওয়ান কনসিয়াসনেস। আর এই ওয়ান কনসিয়াসনেস একটাই, আমরা সবাই এখানে একজনই আছে, প্রভুই এখানে আছেন, আর কেউ নেই।
আর এই ওয়ান কনসিয়াসনেস প্লেয়িং ইন সো মেনি ওয়েজ, তাহলে এই জড় জগৎটা কি, এই টেবিলটা কি, এই যে ফ্যান হল, এগুলো কি? এগুলো হচ্ছে একই কনসিয়াসনেসের প্রকাশ, বিবর্ত মাত্র। যেমন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের একটা জগৎ দেখি, তেমন ওই কনসিয়াসনেসই যেন নিজেকে স্বপ্নের মতন দেখছে এই বিশ্বব্রহ্মাণ্ড। এই হলো বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য, এই হলো আমাদের জীবনের রহস্য। আর এইখানেই পূর্ণত্ব, এখানেই তৃপ্তি। এরপরে এই জীবনটা কেটে যাবে, তাতে আমার কি? 1000টা জীবন কেটে গেছে, এরপরে আরো 1000টা কাটুক, যাতে কিচ্ছু যায় আসে না। এখন আমরা সেই বস্তুর কথা বলছি। স্বামী বিবেকানন্দ বলছে একটি বিশাল বড় মোষ ছিল, তা মোষের শিঙের ওপরে একটা মশা এসে বসেছে। বসার পরে কিছুক্ষণ পরে তার গ্লানি হয়েছে। বলছে, মোষটাকে জিজ্ঞেস করছে, স্যার আপনাকে না জিজ্ঞেস করে বসেছি, সরি স্যার, আপনার কষ্ট হয়েছে? তখন মোষ বলছে, আরে তুমি আছো, আমি তো বুঝতেই পারিনি, তুমি কোনো ব্যাপার নয়, তুমি তোমার পুরো কুটুম্ব নিয়ে, তোমার ফ্যামিলি নিয়ে এসে বসে যাও ওখানে, আমার কিচ্ছু যায় আসে না। তো এই জন্য সেই রকমভাবে মশারূপী যে সংসার, হ্যাঁ, আপনাকে বলবে আত্মারূপী যে প্রকাণ্ড মোষ, তাকে বলছে, এই আপনাকে বড় কষ্ট দিলাম। আর আমরা বলতে পারবো, কোনো কষ্ট নয়, তুমি আরো 1000টা সংসার নিয়ে এসো, কিচ্ছু যায় আসে না আমার। আমি এরকম অনেক জীবন দেখেছি, আরো দেখে যাব, আমি যেমন ছিলাম তেমনই আছি। বিবেক চূড়ামণি শেষের দিকে যে শিষ্য, তার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তার কেমন মনে হচ্ছে, একটা অপূর্ব শ্লোক, অনেকগুলো শ্লোক আছে, অপূর্ব শ্লোকে সে গুরুকে বলছে, আমার কেমন মনে হচ্ছে। আকাশবল্লেপ বিদূরগোহম আদিত্যবৎ ভাস্য বিলক্ষণোহম আহার্যবৎ নিত্য বিনিশ্চলোহম অম্ভোদেবৎ পার বিবজ্জিতোহম। বলছেন, আকাশ, সূর্য, পাহাড় এবং সমুদ্র, 4টে উদাহরণ। হ্যাঁ, আর এগুলো ভালো করে শুনে রাখা দরকার। যখনই জীবনে কষ্ট ধাক্কা আসবে, এই 4টেকে মনে রাখতে হবে। আমি পড়ছিলাম তখন এতে মায়াবতীতে, 4টের মধ্যে 3টেই আমার সামনে ছিল। সূর্য ছিল সামনে, বিশাল পাহাড়, হ্যাঁ, আর তারপরে আকাশ তো আছেই। বলছে কেমন? আমি সেই আত্মা, সেই চৈতন্য, সেই অস্তিত্ব যে আকাশের মতন লেপ, কোনো তার মধ্যে ময়লা আসে না। দেখছি মায়াবতীর আকাশ, কখনো ওখানে ফরেস্ট ফায়ার হচ্ছিল, ধোঁয়াতে ভর্তি, আবার কিছুক্ষণ পরে চলে গেল, মেঘ এসে গেল, বৃষ্টি হলো, গর্জন হলো, হাওয়া চললো, আবার সেটা চলে গেল, নীল ঝলমলে আকাশ, রাত্রিরে তারাতে ঝলমল করছে আকাশ, মিল্কি ওয়ে দেখা যায় ওখানে। আকাশ কিন্তু এক, তাতে ধোঁয়াতে কোনো পলিউটেড হলো না, আকাশটা পলিউটেড হলো না, অ্যাটমসফিয়ার পলিউটেড হয়। মেঘ এলো, তাতে আকাশের কিছু যায় আসে না, গর্জন এলো, তাতে আকাশে কিছু যায় আসে না, বৃষ্টি পড়লো, শিলাবৃষ্টি, প্রচণ্ড শিলাবৃষ্টি হলো, এই বড় বড় সব, বাইরে গেলে মাথা ফেটে যেত, বিশেষ করে টাক মাথা তো ফেটেই যেত। তো শিলাবৃষ্টি হলো, আকাশের কিচ্ছু যায় আসে না। আকাশবৎ লেপ বিদূরগোহম, কোনো লেপ লাগে না। সংসারের অনেক দুঃখ কষ্ট এলো, অনেক সূচি অসুচি, ভুল ভ্রান্তি, পাপ পুণ্য অনেক এলো আর গেল, কিচ্ছু যায় আসে না, আপনি যেমন কি তেমন আছেন, ওই আত্মা চৈতন্য। আদিত্যবৎ ভাস্য বিলক্ষণোহম, শিষ্য বলছে, সূর্য যেমন সারা জগৎকে প্রকাশিত করছে। আমি তখন পাহাড়ে বসে দেখছি, ঝলমল করছে সূর্য, চারিদিকে দূর দূরান্ত পাহাড়, আর দূরে সেই হিমালয়ের স্নোপিক, মাঝে মাঝে একটু দেখা যায়, এই সময়, অন্য সময় দেখা যায়, সব কিছু প্রকাশিত করছে। আলো কিন্তু সেই যা প্রকাশিত করছে তার থেকে আলাদা, আনটাচড। আপনি জগতের দৃশ্যকে প্রকাশিত করছেন, তাতে ইউ আর নট টাচড বাই ইট, ভাস্য বিলক্ষণোহম। এবং আহার্যবৎ, এটা একটা শব্দ, পর্বতকে আহার্যবৎ, আহার নয় আহার্যবৎ, যাকে শিফট করা যায় না, নিত্য বিনিশ্চলোহম, আমাকে কেউ নাড়াতে পারবে না। জগৎ, হ্যাঁ, মানুষের জন্ম হয়, বার্ধক্য আসে, মৃত্যু হয়, লোকে আমার জীবনে এসেছিল, চলে গেছে, নূতনরা এসেছেন, তারাও একদিন চলে যাবে, আমি কিন্তু আসিও না, যাইও না। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় হয়ে যাবে, আমি ঠিক আছে, নিত্য বিনিশ্চলোহম, আমি সেই সৎ। একজন
উত্তরাখণ্ডের সন্ন্যাসী, তিনি খুব বড় জ্ঞানী ছিলেন, তাকে আমি দেখেছি কয়েকবার, রামানন্দ সরস্বতী। তো তাকে একবার আমাদের কঙ্খলে হাসপাতালে ওনার অপারেশন হয়েছিল পেটের, তারপরে উনি ছাড়া পেয়ে তো উনি আশ্রমে এসছেন, উনি পড়াবেন। তা আমরা সবাই বসে আছি, এটা হচ্ছে সাধনা সদন বলে যেটা হরিদ্বার কঙ্খলে আছে। তো আমরা বসে আছি, উনি সামনে এসে বসলেন। ওই অপারেশনের পরে প্রথম ক্লাস হবে, তো খালি গায়ে একটু চাদরটা দেওয়া আছে, একটা খাটিয়ার ওপরে বসলেন। বসে দেখলাম পুরো বুকটা পেটটা ঘামে ভরে গেছে, মানে ভেতরে ব্যথা হচ্ছে, খুব হয়তো অস্বস্তি হচ্ছে। তো কেউ বললো, মহারাজ আপনি রেস্ট করুন, এই সবে অপারেশন হয়েছে, দরকার নেই আপনার। তার সুন্দর গল্প বললেন আরে শোনো, একটা ওর খুব সুন্দর মিষ্টি গ্রাম্য হিন্দি আর কি, একটা উট ছিল। সেই উটটা একজন সে বুড়ি মানুষ থাকতো গ্রামে, সে একটু কিচেন গার্ডেনের মতন সবজি করতো। আর সে করতো কি, পাখিকে এসে খেয়ে যাবে বলে সে একটা ওই ডালডার টিন, সেটাকে বাজাতো ঠং ঠং করে, যাতে পাখিগুলো পালিয়ে যায়। সে তার যে ছোট বাগিচায়, গার্ডেনে। উনি আমার খুব সুন্দর মিষ্টি হিন্দিতে বলতেন, ও বুড়িয়া এক টিনা বাজাতি থি, ডালডার টিন হয় সেটা বাজাচ্ছে। উটটা এসে এবার সেই বাগানে ঢুকে সব সবজিগুলো খেতে আরম্ভ করেছে। তো বুড়িটি এসে সেগুলো আবার ঠং ঠং করে বাজিয়েছে। তখন উট তো কথা বলতে পারে, তো উট বলছে যে अरे बुढ़िया, मैं कितने ही युद्ध में था, युद्ध के नगाड़े बजते थे हमारे पीठ पे, हाँ मैं तेरा ये टीना से डरूंगा। তো বলছেন যে আরে তুমি জানো না আমি কত যুদ্ধ করেছি। ওখানে উট যুদ্ধতেও কাজে লাগে, এখনো বিএসএফ এর ক্যামেল কোর আছে। তো আমার পিঠে যুদ্ধের যে নাগাড়া, বিরাট বড় ড্রাম বাজানো হতো, তাতে আমার ভয় হয়নি, আর তুমি একটা এই টিন বাজাচ্ছ, আমার তাতে ভয় হবে? তারপরে সেই মহারাজ আমাদের বললেন, আরে আমি সেই বস্তু যার পিঠের ওপরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে যায়, আমি পেটের ব্যথার জন্য ভয় পাবো? ক্লাস হবে, বসে তখন ক্লাস হলো, সেই আহার্যবৎ নিত্য বিনিশ্চলোহম। আর বলছেন অম্ভোদেবৎ, সমুদ্রের মতন পার বিবর্জিত অহম, অনন্ত, তার যেন কুল কিনারা পাওয়া যায় না। আমি পূর্ণ, অনন্ত, আমার কিচ্ছু অভাব নেই। আর বাইরের এই যে সংসার থেকে যে মনে হচ্ছে কিছু আসছে, সে আমার মধ্যে আসুক, যা আসছে ভালো মন্দ, তাতে আমার কিন্তু কোনো ডিস্টারবেন্স হয় না। আমি বেশি জল এলেও বেশি উপচে পড়ি না, আর জল কম এলেও আমি শুকিয়ে যাই না। আমি পূর্ণ, পার বিবর্জিত অহম, আমার কোনো লিমিট নেই। অনেক দার্শনিক তত্ত্ব আছে, দেশ কাল বস্তু পরিচ্ছেদ শূন্য। আমি হচ্ছি নিত্য, আমি সর্বব্যাপী, আমি অদ্বৈত। এটা হচ্ছে পার বিবর্জিত অহম। কি সুন্দর কথা! আর এগুলো শুধু কথা নয়, এই যখন জীবনের সমস্যা হবে তখন মনে করতে হবে, আচ্ছা এই যে চৈতন্য যে সমস্যাকে অনুভব করছে, এটা কিন্তু শরীর নয়, মন নয়, প্রাণ নয়, বুদ্ধি নয়, সে আনন্দময় কোষ নয়, এই আকাশের মতন নির্লেপ, এই সূর্যের মতন বিলক্ষণ সব জগৎ থেকে, এই পাহাড়ের মতন নিশ্চল, আর এ হচ্ছে সমুদ্রের মতন পূর্ণ। সংসার যা ঢালুক না আমার মধ্যে, কিচ্ছু যায় আসে না। এটা দেখতে হবে, ওয়ান মাস্ট গেট দ্য বেনিফিট ফ্রম দিস। তখনই হচ্ছে সেই যে হিরেটা বিক্রি করে যে কোটি কোটি টাকা পেয়ে গেল, তার সব অভাব মিটে গেল। এই হিরেটা, এর যখন মূল্য বুঝে গেলাম, তার তো একবার বিক্রি করে দিল, আমাদের কখনো বিক্রি হবে না, এই থাকবে চিরকাল। যে স্বামীজি বলছেন, I have taught only the Upanishads in the West. Therein lies all the strength for the world. It is enough for the liberation of mankind. উপনিষদে যা আছে, জীবনকে জীবন সংগ্রামে to face life, the strength that we need, the power that we need, that is there in this Upanishads. এই একত্ববোধ, নিজের অন্তর্নিহিত দেবত্ব, এটা জেনে নিলে তারপরে জন্ম, মৃত্যু, বন্ধন, মুক্তি। গৌড়পাদ আচার্য বলছেন, I will give last word to গৌড়পাদ আচার্য। আসলে কি জানো, এই বেদান্ত, এই উপনিষদ এসব কিছু নয়। যে কি বলছেন আপনি? বলছেন না নিরোধো না চ উৎপত্তি, না বদ্ধো না চ সাধক, না মুমুক্ষুর না বৈ মুক্তঃ ইত্যেষা পরমার্থতা। যে সংসার কি করে, সংসার থেকে মুক্তি পাবো?
বলছে সংসারের কোনো শেষ নেই, না নিরোধ। হ্যাঁ হ্যাঁ, যেটার উৎপত্তিই নেই তার আবার শেষ হবে কি? সংসার কখনো হয়ই নেই। তুমি তো ব্রহ্ম, সবসময় ব্রহ্মই আছে, কোনো সংসার বলে জিনিসই নেই। না নিরোধ না উৎপত্তি না বদ্ধ। আচ্ছা, এই আমরা না না আমরা যে বদ্ধ আছি, আমরা যে মুক্তি চাই, না বদ্ধ, কেউ বদ্ধ নয় না। কিন্তু আপনারা যে মুক্ত মহাপুরুষ আছেন, কেউ মুক্ত নয়। আচ্ছা, যারা আমরা মুক্তির জন্য চেষ্টা করছি, এত মুমুক্ষু, হ্যাঁ বলছেন কোনো মুমুক্ষু কেউ নেই। এই যে সাধনা করছি আমরা, বেদান্ত শুনতে এসেছি, কেউ বেদান্ত শুনতে আসেনি। এটা কি বলছেন? ইত্যেষা পরমার্থতা, এটাই পরমার্থ সত্য। আর কোনটা? সেই যেটা আমরা দেখলাম, দশম ব্যক্তি ঘুরিয়ে দেখলাম, সেই দৃষ্টির থেকে দেখলে এসব কথা ঠিক, কিন্তু নাহলে মনে হবে পাগলামি বলে। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে তারা আমাদের কৃপা বর্ষণ করুন। এই যে আমাদের সেই যে ধোপাকে হীরের মূল্য চিনিয়ে দিল, তারা আমাদের মধ্যে যে অন্তর্নিহিত মূল্য, আমাদের যে আমাদের হীরের স্বরূপ আত্মা, তার মূল্য আমাদের চিনিয়ে দিতে এসেছেন। আমাদের যে মুক্তি আমাদের নিত্যপ্রাপ্ত, তাকে আমাদের দেখিয়ে দিতে এসেছেন। আমাদের এমন শক্তি দিতে এসেছেন যাতে আমরা জীবন সংগ্রামে অনায়াসে নির্ভীকে এগিয়ে যেতে পারি। আমরা আকাশের মতন স্বচ্ছ থাকতে পারি, সূর্যের মতন বিলক্ষণ বিশ্বব্রহ্মাণ্ডকে আলো দিয়েও নিজে কিন্তু আলোকিত হয়ে, আর কোনো উইদাউট এনি টাচ অব দি সংসার, আমরা পাহাড়ের মতন নিশ্চল হয়ে থাকবো, আছি সেটা রেকগনাইজ করব। আর সমুদ্রের মতন পরিপূর্ণ হয়ে যাতে থাকতে পারি, যাতে এই চিদানন্দ রূপ শিবোহম আমরা সত্য সত্যই বলতে পারি, শুধু গানের কথা নয়, অ্যাজ আ ফ্যাক্ট। হ্যাঁ, এটা তো ফ্যাক্ট, এটা বলতে পারি। এই তাদের আশীর্বাদ আমাদের সবাইকার ওপরে থাকুক। আর আমি শেষে সবাইকার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে প্রণাম করে শেষ করছি। ধন্যবাদ।